করবেন। আচ্ছা, আমরা দেখেন যে কোনো বিজনেসের ক্ষেত্রে এই কথাটা আমি আগেও বলছি, সব থেকে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে সঠিক অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছে দেওয়া। এই কাজটা যদি করতে পারে তাহলে যে কোনো বিজনেসে আল্লাহর ইচ্ছায় সফলতা পাওয়া সম্ভব। আপনি যাই সেল করেন না কেন, মনে করেন আপনি ভাঙ্গা গাড়ি সেল করতে চান, ওইটা কে কিনবে তাকে যদি আপনি খুঁজে পান, ওইটা বিক্রি করা যাবে না? যে কোনো বিজনেস সেল করতে পারে না কেন, ও তার প্রোডাক্ট, তার কোয়ালিটির প্রোডাক্ট কে কিনবে তার কাছ পর্যন্ত পৌঁছাইতে পারে না। তার মানে এই যে আমার প্রোডাক্ট কে কিনবে, এই সম্ভাব্য ক্রেতা, এদেরকে কি বলে? অডিয়েন্স। কি বলে? অডিয়েন্স। যেমন ধরেন শাইখ আহমদুল্লাহর অডিয়েন্স কারা? সাধারণ মুসলিম জনগণ, তাই না? এখন শাইখ আহমদুল্লাহ কোনো প্রোডাক্ট বের করলে এই অডিয়েন্সের কাছে তো সে সবার আগে নিয়ে যাবে সেল করার জন্য, তাই না? ঠিক আছে, তো এইভাবে আপনার প্রোডাক্ট কে কিনবে সেইটা খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট। আর ফেসবুক মার্কেটিংয়ের একটা বড় সুবিধা হচ্ছে, ফেসবুকে আপনি যখন একটা নর্মাল বিজ্ঞাপন দেন, বিজ্ঞাপনটা সবার কাছে পৌঁছায় না? সবার কাছেই তো পৌঁছায়। আচ্ছা, এখন ধরেন আপনার বিজ্ঞাপনটা 20 লাখ মানুষের কাছে পৌঁছাইছে, এই 20 লাখ গণহারে সবাই না? এই 20 লাখের মধ্যে আপনার অডিয়েন্সও আছে, অডিয়েন্সের বাইরের লোকও আছে, আছে নাকি? আছে। কারণ ফেসবুকে যখন আপনি অ্যাড দিবেন, আপনাদের কাছে ফেসবুকে এমন অনেক অ্যাড আসছে না যেটার প্রতি আপনি ইন্টারেস্টেড না? তার মানে আপনি তো তাদের অডিয়েন্স না, কিন্তু অ্যাড দেখাইছে। তো এই যে গণহারে সবাইকে অ্যাড দেখাচ্ছে, এদের মধ্যে কারা কারা আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহ দেখায়, তাদেরকে মার্ক করে শুধু তাদের কাছে অ্যাড দেখাইতে পারলে সেল বেশি আসবে না? এই জিনিসটাকে রিটার্গেটিং বলে। আগে আমরা এটা নিয়ে কয়েকবার বলছি না? এটাকে কি বলে? রিটার্গেটিং। তো ফেসবুকে আমরা কিভাবে রিটার্গেটিং ক্যাম্পেইন করব সেই বিষয়গুলো আজকের ক্লাসে দেখব। তো রিটার্গেটিং ক্যাম্পেইন করতে গেলে আমাদের আগে ওপেন ক্যাম্পেইন করতে হবে, অর্থাৎ সবার কাছে অ্যাড দেখাইতে হবে। সেখান থেকে যারা যারা আগ্রহ দেখাবে তাদের কাছে আমরা পুনরায় রিটার্গেটিং অ্যাড দেখাবো, নাকি? এটাই তো মূল থিওরি। আপনি যদি প্রথমে গণহারে সবার কাছে অ্যাড না দেখান, তাহলে মানুষ আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবে কিভাবে, তাই না? আচ্ছা, তো ফেসবুকের যে বেসিক সেটিং, সেই সেটিংয়ে আমরা দেখছি অ্যাড দেওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে অডিয়েন্সকে যথাসম্ভব সঠিক আমি যাকে চাচ্ছি তাকে খোঁজার চেষ্টা করা যায়। যেমন বয়স দেয়া যায় না? লোকেশন দেয়া যায়, জেন্ডার দেয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে কিছু ইন্টারেস্টও দেয়া যায়। যেমন ক্রিকেটের প্রতি আগ্রহী, যাদের জন্মদিন অমুক মাসে, যাদের বাচ্চা আছে, এরকম কিছু বিষয় দেয়া যায় না? আচ্ছা, এগুলো দিলেই কি আপনার অডিয়েন্স প্রপারলি চলে আসে? প্রপারলি কি অডিয়েন্স হয়? 100% হয় না। সো আপনি এগুলো দিয়ে যথাসম্ভব অডিয়েন্সকে টার্গেট করার চেষ্টা করবেন, কিন্তু এর ফলেও বাহিরের অনেক লোক আপনার অ্যাড দেখবে। তো এদের যে অ্যাডটা দেখবে, এদের মধ্যে যারা যারা আপনার অ্যাডের প্রতি, আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, আপনি দেন তাদের কাছে রিটার্গেট করে ক্যাম্পেইন চালাবেন। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন কোথায় আছি? এটা কোথায়? অ্যাডস ম্যানেজারে আছি। তো আমরা যে অ্যাড অ্যাকাউন্টে কাজ করব, এইটাতে আমরা এখন কাজ করছি না। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে আইটি হোস্ট বিডি নামে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে আমাদের, তাই না? এই আইটি হোস্ট বিডি, এই অ্যাড অ্যাকাউন্টে আমরা কাজ করব। সো এই অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে গেলাম। এই যে এখানে মূলত আমরা আমাদের কাজ করতেছিলাম। তো এইখান থেকে আমরা অডিয়েন্সে যেতে হলে বাম পাশে দেখেন, বাম পাশে মাউসের কার্সার নিলে এই যে এখানে অডিয়েন্স নামে অপশন আছে, দেখছেন? আমরা এখান থেকে অডিয়েন্সে যাব। খেয়াল রাখবেন, অডিয়েন্স কিন্তু প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা। বুঝতে পারতেছেন? যেমন আমি আইটি হোস্ট বিডিতে আসছি না, আইটি হোস্ট বিডির অডিয়েন্সে আসলে আমি আইটি হোস্ট বিডি অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যে অডিয়েন্সগুলো আছে সেগুলো দেখতে পাবো। দেখেন, আমি আগে থেকে যে অডিয়েন্সগুলো বানাইছি সেই অডিয়েন্সগুলো দেখা যাচ্ছে। এই যে অডিয়েন্সের নাম দেয়া ছিল, তাই না? কিছু অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে অডিয়েন্সের সাইজও দেয়া আছে, ঠিক আছে? যে এত থেকে এত, এত থেকে এত, বিলো 1000 অডিয়েন্সের সাইজ, লুকালাইক অডিয়েন্স। তো আমরা দেখবো আস্তে আস্তে। তো আমরা বাম পাশে দেখেন কি অপশন আছে? ক্রিয়েট অডিয়েন্স। এখানে তিনটা অপশন, কাস্টম, লুকালাইক এবং সেভড অডিয়েন্স। আচ্ছা,
সেভড অডিয়েন্সটা আমরা এখান থেকে তৈরি না করে আমরা অ্যাড দেওয়ার সময় কি তৈরি করতে পারছিলাম? মনে আছে আপনাদের? আমরা অডিয়েন্সের বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে সেভ করে দিছি, ওটা একটা নাম দিয়ে দিছি সেইটা। তো আমি যদি সেভ অডিয়েন্সে ক্লিক করি, আচ্ছা আমি আগে আপনাদেরকে দেখাই, নিচের দিকে যাই, এই যে দেখেন সেভড অডিয়েন্স দেখা যাচ্ছে সবার নিচে মাউসের কার্সার, এটা ওপেন করলে সেভড অডিয়েন্সের আন্ডারে আমার কি কি অডিয়েন্স আছে দেখেন। ওই যে আমরা ওদিন বানাইছিলাম সেলস 10th ব্যাচ অডিয়েন্স 01, মনে আছে? সেই অডিয়েন্সটা এখানে সেভ হয়ে আছে, দেখছেন? তো আমরা চাইলে অ্যাড দেওয়ার সময় সরাসরি ওইখান থেকে একটা সেভ অডিয়েন্স বানাইতে পারি, অথবা আমরা ক্রিয়েট অডিয়েন্সের এই অপশন থেকে এখানে একটা সেভ অডিয়েন্সে ক্লিক করে একটা সেভ অডিয়েন্স বানাইতে পারি। কথা বুঝতে পারছেন? তো সেভ অডিয়েন্সটা হচ্ছে ফেসবুকের কোর অডিয়েন্স নাকি? হ্যাঁ, সেভ অডিয়েন্সটা ফেসবুকের কোর অডিয়েন্স। ফেসবুকের কোর অডিয়েন্স মানে কি? সেভ অডিয়েন্সের ভিতরে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর জন্য ফেসবুকের কি নিজের ভেতরের ডাটা ছাড়া বাহিরের কোনো ডাটার প্রতি মানে নির্ভর করা লাগে? যেমন কাস্টমারের বয়স, এইটা জানার জন্য ফেসবুকের কি বাহিরের কোনো ডাটা লাগে? কাস্টমারের লোকেশন, ফেসবুকের বাহিরের ডাটা লাগে? ফেসবুকের ভেতরে এই ডাটাগুলো আছে না? তো সেভ অডিয়েন্স হচ্ছে ফেসবুকের কোর অডিয়েন্স, অর্থাৎ ফেসবুকের ইন্টারনাল অপশন দিয়েই যে অডিয়েন্স তৈরি করা যায়। যেমন আমরা এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিতে হবে, মনে আছে আপনাদের? সেভ অডিয়েন্স বানানোর ক্ষেত্রে বা ফেসবুকে অ্যাড দেওয়ার ক্ষেত্রেও অডিয়েন্সের সব অপশন যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এটা দিতে হয়, মনে আছে? এটা দিলে এখানে এইবার দেখেন অডিয়েন্সের সব অপশন আসবে। এখানে বাংলাদেশ লোকেশন দিতে পারবেন, ঠিক একই রকম আগে আমরা যেমন দিয়েছিলাম সেম এক্স্যাক্টলি একই রকম। এখানে লোকেশন দিতে পারবেন, বয়স দিতে পারবেন, জেন্ডার দিতে পারবেন, ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, তারপর ওই যে ডিটেল টার্গেটিং, ওই যে ইন্টারেস্ট, ওই যে প্যারেন্টস বাচ্চা আছে, তারপরে আপনার বয়স মানে জন্মদিন কবে ইত্যাদি বিভিন্ন বিষয়, ক্রিকেটে আগ্রহী কিনা, ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, এইগুলো এখানে দিতে পারবেন, মনে আছে? দিয়ে আপনি এখানে একটা অডিয়েন্সের মানে সেভে ক্লিক করবেন, ক্রিয়েট সেভড অডিয়েন্সে ক্লিক করবেন, আপনার একটা এই নামে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এটা তো আমরা আগে ক্রিয়েট করছি তাই না? সো এখান থেকে আর ক্রিয়েট করলাম না, এবং আমরা কিন্তু আমাদের লিস্টে দেখছি আমরা যে আগে অডিয়েন্সটা বানাইছিলাম এটা কিন্তু সেভড অডিয়েন্সের আন্ডারে এই যে সেই অডিয়েন্সটা কিন্তু আছে, তাই না? এবং অডিয়েন্সের সাইজ ছিল 5.2 থেকে 6.1 মিলিয়নের মতো, মনে আছে না? ওকে ফাইন। তো এখন আমরা সেভ অডিয়েন্স আর দেখবো না, আমরা কাস্টম অডিয়েন্স দিয়ে শুরু করি, ঠিক আছে? নাম থেকেই বোঝা যাচ্ছে এই অডিয়েন্সটা কাস্টম, তাই না? আচ্ছা, সেভড অডিয়েন্স ছিল ফেসবুকের ইন্টারনাল অপশনগুলো ব্যবহার করে একটা বেসিক অডিয়েন্স তৈরি করতে পারা, কিন্তু কাস্টম অডিয়েন্সে ফেসবুকের আর ইন্টারনাল কোনো কিছু না, আপনার যে অ্যাসেটগুলো আছে আপনার অ্যাসেটের উপর বেস করে ফেসবুক অডিয়েন্স তৈরি করবে। যেমন আপনি দেখেন এখানে আপনার বিভিন্ন অ্যাসেট বা বিভিন্ন সোর্স আছে, ওয়েবসাইট আছে, কাস্টমার লিস্ট আছে, অ্যাপ অ্যাক্টিভিটি আছে, ভিডিও আছে, ফেসবুক পেজ আছে, বিভিন্ন রকম আপনার অ্যাসেট আছে। এগুলো কি আপনার অ্যাসেট? আপনার ওয়েবসাইট কি আপনার অ্যাসেট? আপনার ফেসবুক পেজ আপনার অ্যাসেট? কাস্টমারের যে ডেটা আপনার কাছে আছে এটা কি অ্যাসেট? অবশ্যই অ্যাসেট, এগুলো সব আপনার সম্পদ। যেমন স্বপ্ন সুপার শপে যদি 5 লাখ গ্রাহকের ডেটা থাকে, ওই ডেটা ধরে একটা এসএমএস মার্কেটিং চালিয়ে মাসে 10 লাখ টাকা এক্সট্রা ইনকাম করতে পারে, সম্ভব না? সম্ভব। আচ্ছা, তো আমরা এই সোর্স মানে যেখান থেকে সে অডিয়েন্সের ডেটা কালেক্ট করবে সেই সোর্স দিয়ে শুরু করি। প্রথমে ফেসবুক পেজ দিয়ে শুরু করি, ওকে? ফেসবুক পেজ, দেন নেক্সট। ওকে, এবার প্রথমে বলবে কোন পেজ থেকে ডাটা আনবে সেই পেজটা আমাকে দাও। মনে করেন আমি চাচ্ছি আইটি বাড়ি পেজ থেকে ডাটা আনবে, সো আইটি বাড়ি এই যে এই পেজটা আমি দিলাম, এই পেজ থেকে ডাটা নিয়ে আসবে। ওকে, এবার দেখেন ইভেন্টে কি আছে, দেখেন প্রথমে কি আছে, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। যদি আমি এটা দেই এবং অডিয়েন্সের একটা নাম দেই, যেমন মনে করেন পিপল লাইক আইটি বাড়ি, এরকম একটা নাম দিলাম, দিয়ে এখন যদি আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি একটা অডিয়েন্স ক্রিয়েট হবে? হবে। আচ্ছা, এই অডিয়েন্সটা বলেন তো এই অডিয়েন্সে কে কে থাকবে? যারা রাইট আইটি বাড়ির পেজটা লাইক করে অথবা ফলো করে তারা সবাই এই তালিকায় চলে আসবে, আসবে না? ওকে, এবার দেখেন দ্বিতীয়টা কি,
পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ। আচ্ছা, আগে প্রথমটা শেষ করি। আচ্ছা, এই অডিয়েন্সটা যদি আপনি বানান, ওকে, এই অডিয়েন্সটা দিয়ে আপনি কি কাজ করতে পারেন? যেমন একটা কমন কাজ হইতে পারে, আপনি মনে করেন চাচ্ছেন যে রমজান মাস চলতেছে, রমজান মাস, পুরো রমজান মাসের 30 দিন যারা আমার পেজ লাইক বা ফলো করবে তাদের উদ্দেশ্যে একটা অ্যাড দেব। তারা যদি আমাদের পেজ থেকে কেনাকাটা করে, আমাদের পেজ লাইক থাকার কারণে সে 10%-এর একটা ডিসকাউন্ট পাবে। কথার কথা। এখন এই অ্যাডটা যদি আপনি নর্মালি ফেসবুকে দেন, তাহলে কি গণহারে সবার কাছে যাবে, না শুধু লাইক কমেন্ট যারা করে তাদের কাছেই যাবে? জি না, নর্মালি ফেসবুকে যখন অ্যাড দিতেছেন তখন তো সবার কাছেই যাবে, তাই না? বুঝতে পারতেছেন? কিন্তু অ্যাড দেওয়ার সময় অডিয়েন্সের জায়গায় আপনি যদি এই অডিয়েন্সটা দেখায় দেন, যেই অডিয়েন্সটা আমরা বানাইলাম বা ক্রিয়েটে ক্লিক করলে যে অডিয়েন্সটা হবে, তখন একটা কার কাছে যাবে? শুধু যারা পেজটা লাইক কমেন্ট করে অনলি তাদের কাছে যাবে। কথা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে আপনি এমন একটা ভিডিও বানাইতে পারেন যে আমি জানি আপনি আমাদের পেজ লাইক করতেছেন, তো আপনার সম্মানার্থে যদি আপনি এই পুরো রোজার মাসে আমাদের পেজ থেকে কোনো কেনাকাটা করেন বা মিনিমাম 2000 টাকার কেনাকাটা করেন, তাহলে 10%-এর একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। এই অ্যাডটা যদি আপনি দেন, তাহলে যারা আপনার পেজটা লাইক করতেছে তাদের সবার কাছে অ্যাডগুলো যাওয়া শুরু করবে এবং আপনার পেজের এঙ্গেজমেন্টও বাড়বে এবং আপনার পেজে যারা অলরেডি লাইক করে তারা কিছুটা স্বস্তিও পাবে যে লাইক থাকার কারণে আমি 10% একটা ডিসকাউন্টও পাইলাম। এরকম ক্যাম্পেইন হইতে পারে না? আচ্ছা, এরপর দেখেন তো কি আছে, পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ। এটার মানে কি? এঙ্গেজ মানে কি? এঙ্গেজ মানে কি দেখেন নিচে লিখে দিছে, ইনক্লুড পিপল হু হ্যাভ ভিজিটেড ইউর পেজ, হয় আপনার পেজ ভিজিট করছে, অর টেকেন অ্যান অ্যাকশন অন এ পোস্ট অর অ্যাড, অথবা আপনার কোনো পোস্ট অথবা অ্যাডে কোনো অ্যাকশন নিছে, যেমন সাচ অ্যাজ রিয়াকশন দিছে, শেয়ার করছে, কমেন্ট করছে, লিংকে ক্লিক করছে, কিংবা ক্যারোসেল সোয়াইপ করছে। ক্যারোসেল সোয়াইপ কি? ওই যে টাচ করলে স্লাইড হয় না, সেইটা। এরকম যে যাই করছে এরকম সে হয়ে যাবে। তো আমি যদি এটাতে দেই পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ, এবার আসছে টাইম, কত দিনের মধ্যে? ম্যাক্সিমাম 365 দিন আপনি দিতে পারবেন। ধরেন আমি এখানে গত 90 দিন, গত 3 মাসে যারা আমার পেজে এঙ্গেজ করছে তারা সবাই। এখন যদি আমি এখানে একটা অডিয়েন্স বানাই, মনে করেন কথার কথা এঙ্গেজড লাস্ট 90 ডেজ, এরকম একটা নাম দিয়ে যদি একটা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, তাহলে এই নামে একটা কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে যাবে। বুঝতেছেন সবাই? এখন এই অডিয়েন্সে কারা কারা থাকবে বলেন তো? যারা গত 90 দিনে আমার পেজের সাথে কিছু না কিছু করছে, এক কথায়, তাই না? তারা সবাই চলে আসবে। এটা একটা দারুণ ব্যাপার না? মানে আপনি যদি এমন কোনো বিজ্ঞাপন দেখাইতে চান যারা আমার পেজে অলরেডি এঙ্গেজড, যারা আমার পেজে কিছু না কিছু করে, তার মানে তো তারা আমাকে কম বেশি চেনে। তাদেরকে টার্গেট করে যদি একটা ডিসকাউন্ট ক্যাম্পেইন চালান, সেটা কিন্তু ভালো রেসপন্স আসতে পারে। বুঝতে পারতেছেন? আচ্ছা, হ্যাঁ, এইবার আসতেছি। এইবার একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এখানে খেয়াল করেন দুইটা অপশন আছে, ইনক্লুড মোর পিপল, এক্সক্লুড পিপল। ইনক্লুড মোর পিপল যদি দেন, দেখবেন নিচে আরো একটা অপশন দেওয়ার অপশন চলে আসছে, দেখছেন? ইনক্লুড মোর পিপল কথাটার মানে কি? আরো কিছু মানুষকে অ্যাড করা। উপরে যে অপশন আছে এর সাথে নিচে আরো কিছু অপশন দিয়ে দিতে পারেন, যে দুইটা অপশনের যত লোক আছে সব লোককে সে টার্গেট করবে। আমার কথা বুঝতে পারছেন? মনে করেন উপরে দিলাম আইটি বাড়ি, এখানে দিলাম আইটি বাড়ি যারা লাইক এবং ফলো করে, এবং নিচে দিলাম মনে করেন আইটি হোস্ট বিডি নামে আমাদের আরেকটা পেজ আছে, আইটি হোস্ট বিডি, এটাও দিলাম যারা লাইক এন্ড ফলো করে। তাহলে কি হইলো? দুইটা পেজে, মানে একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি যে কোনো একটা পেজ লাইক করে বা দুইটাই লাইক করে, কোনো সমস্যা নেই, তার কাছেই একটা যাবে। জি বলেন। বাইরের পেজ দিতে পারবেন না, শুধু আপনার যে সকল পেজের অ্যাক্সেস আছে অনলি সেগুলা। যেমন ধরেন আমাদের আসুনা ফাউন্ডেশনে কি হয় যে, আচ্ছা আমাদের অ্যাড কি আসলে চলতেছে? হ্যাঁ চলতেছে, স্টপ লেখা যেহেতু আছে তার মানে চলতেছে। ওকে, আচ্ছা। যেমন আসুনা ফাউন্ডেশনের মেইন পেজ কয়টা? দুইটা, আসুনা ফাউন্ডেশন আর শায়েখ আহমদুল্লাহ। এখন আমরা যদি চাই যে দুইটা পেজের সকল কাস্টমারকে একটা অ্যাড দেখাবো, তখন কি করব? এইরকম দিব, মানে আসুনা ফাউন্ডেশন লাইক করে এবং
অথবা অর লেখা আছে, অর দেখছেন, অর এই যেখানে অর লেখা, অর মানে কি অথবা শাইখ আহমদুল্লাহর পেজ লাইক করে, এরকম যে কেউ একটা অডিয়েন্সের নাম দিব, একটা অডিয়েন্স বানায় ফেলবো। তখন কি হবে, এই দুইটা পেজ যারা লাইক করে সকল কাস্টমার এখানে চলে আসবে, কাস্টমার না মানে যারা লাইক করে সকল ফলোয়ার চলে আসবে। এবার একটা অ্যাড যদি আমি তাদেরকে দেখাই, অডিয়েন্স তাদেরকে দিয়া, তাহলে তাদের কাছে একটা যাবে এবং তারা ওই অ্যাডটা দেখতে পাবে, বাহিরের মানুষ কিন্তু দেখবে না। বলেন আমার দুইটা আইডি আছে, দুইটা আইডিতে দুইটা পেজ খোলা, এরকম দুইটা আইডি থেকে ইয়া করতে পারবো, দিতে পারবো? হ্যাঁ, পেজের অ্যাক্সেস একটা আইডি কে দিতে হবে, দেওয়ার পরে আপনি এটা করতে পারবেন, পেজের অ্যাক্সেস না থাকলে পারবেন না। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছেন? এবার মজার জিনিস দেখেন, হ্যাঁ আরেকটা পেজের অ্যাক্সেস এটা দিলে, আচ্ছা ওইটা আমরা পেজের সেটিং এ পাবেন। দেখেন আমরা এটা কেটে দিলাম। এখন একটা মজার জিনিস দেখেন, এখানে কি আছে, এক্সক্লুড পিপল। আচ্ছা, এক্সক্লুড পিপল মানে কি, বাদ যাবে। কার কাছ থেকে কে বাদ যাবে? ওপরে যে অপশনটা দিব, ভালো করে বোঝেন, ওপরে যে অডিয়েন্সটা বানাবো সেই অডিয়েন্স থেকে নিচের যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটা মাইনাস হবে। কথা বুঝতে পারছেন? সেই অডিয়েন্সটা মাইনাস হয়ে বাকি যে অডিয়েন্সটা থাকে তার কাছে একটা দেখাবে। কথা বুঝতে পারতেছেন? এখন ওপরের অডিয়েন্স আমি কি দিছি বলেন তো? আমাদের আইটি বাড়ির পেজ যারা লাইক বা ফলো করে তারা সবাই, তাই না? এখান থেকে বাদ দিলাম আবারও আইটি বাড়ি পেজ, দেখেন তো কি হয়। আইটি বাড়ি পেজ যারা এঙ্গেজ হয়েছে গত 6 মাসে 318 180 দিন, আচ্ছা, বা ধরেন 90 দিন, 3 মাস। আচ্ছা, এইবার ঘটনাটা কি ঘটতেছে দেখেন তো। মনে করেন আইটি বাড়ির পেজে যারা লাইক কমেন্ট সরি যারা ফলোয়ার আছে তারা সবাই, মাইনাস গত 90 দিনে যারা এঙ্গেজ হয়েছে তারা সবাই। এবার যদি এই অডিয়েন্সের কাছে আমি একটা অ্যাড দেখাই, এই অডিয়েন্স কারা বলেন তো? যারা আমার পেজে এক সময় লাইক করছিল কিন্তু এখন আর পেজে কোনো এঙ্গেজমেন্ট নাই, এটা কি তারা? কথা বুঝতে পারছেন? এটা তারা। মনে করেন আস্তনা ফাউন্ডেশনের পেজে 10 লাখ লাইক আছে, সবাই কি আমাদের পেজে গত 3 মাসে এই 10 লাখ ব্যক্তি সবাই কি কোনো না কোনো ভাবে কোনো এঙ্গেজমেন্ট করছে? কমসে কম 2-3 লাখ এমন বের হবে যারা গত 3 মাসে আমাদের পেজে কিছুই করে নাই, তারা কি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে না? এখন আপনি একটা অডিয়েন্স বানাইলেন, যারা লাইক করে তারা সবাই, মানে কতজন? 10 লাখ মাইনাস গত না মাইনাস গত 90 দিনে বা গত 60 দিনে যারা এঙ্গেজ হয়েছে তারা, তার মানে কি গত 60 দিনে যারা এঙ্গেজ হয়েছে তারা বাদ, বাকি যে মানুষ যারা গত 60 দিনে এঙ্গেজ হয় নাই অর্থাৎ ইনঅ্যাক্টিভ পিপল, তাদের কাছে এই অডিয়েন্সটা তৈরি হবে, তাদের লিস্টটা তৈরি হবে। এবার তাদেরকে উদ্দেশ্য করে আপনি যদি একটা পোস্ট দেন যে স্যার আমি দেখতেছি যে আপনি গত প্রায় 60 দিনের বেশি সময় ধরে আমাদের পেজে আপনি কোনো কিছু লাইক করছেন না, ফলো করছেন না, হতে পারে যে আমাদের ফেসবুক থেকে আপনার কাছে আমাদের পোস্টগুলো যাচ্ছে না বা কোনো প্রবলেম হয়েছে, আপনি চাইলে এই পোস্টটাতে লাইক দিয়ে আবার পুনরায় আমাদের সাথে যুক্ত হতে পারেন। তাহলে কি তাদের কাছে একটা যাবে এবং আপনার হারিয়ে যাওয়া ফলোয়ারগুলো আবার কি অ্যাক্টিভ হবে? সবাই হবে না, অনেকেই তো হবে, হবে না? এবং এইভাবে তারা যখন আপনার বিজ্ঞাপনে লাইক কমেন্ট করবে তখন পরবর্তীতে ফেসবুকে আপনি কোনো পোস্ট করলে আবার তাদের কাছে দিবে, দিবে না? এইভাবে আপনি আপনার পেজের এঙ্গেজমেন্ট ব্যাক করতে পারেন, করা যায় না? ঠিক এইভাবে আপনি দেখেন এই দুইটা অপশন মিলায়া একটা ইন্টারেস্টিং বিষয় তৈরি করা গেল। পসিবল? পসিবল না? আবার আপনি চাইলে এমনও করতে পারেন, যারা আপনার পেজ লাইক কমেন্ট করছে গত 1 সপ্তাহে বা গত 2 মাসে যারা কোনো কিছু অর্ডার করছে, এটা আমরা সামনে ইনশাআল্লাহ দেখা যাবে যে যখন আমরা ওয়েবসাইটটা দেখবো এটা। তো যারা আপনার পেজ লাইক কমেন্ট করে মাইনাস যারা অর্ডার করছে, তার মানে কি আপনি এবার একটা ক্যাম্পেইন চালালেন যে স্যার আমি জানি আপনি আমাদের পেজ লাইক করে আছেন কিন্তু গত 2 মাসের মধ্যে আপনি আমাদের থেকে কোনো কিছু অর্ডার করেন নাই। তো যেহেতু আপনি আপনার পেজ লাইক করেন, আপনি যদি আমাদের কাছে কোনো কিছু অর্ডার দেন আজকে এবং কালকের মধ্যে, তাহলে আপনার জন্য 10% একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এভাবে অ্যাড চালানো যায়। কত ইন্টারেস্টিং উপায়ে অ্যাড দেওয়া যায়, যায় না? কিন্তু আপনারা কি দেখেন পাবলিক এইভাবে অ্যাড দিতে? খুব কম। আমি ফেসবুকে 2টা একটা দেখছি, খুব বেশি দেখিনি। পাবলিক এগুলো দেয় না, আসলে পাবলিক এগুলো নিয়ে চিন্তাই করে না। কিন্তু এইভাবে অ্যাড দিয়ে আমাদের পুরাতন কাস্টমারদের এঙ্গেজমেন্ট কি ফিরিয়ে আনা যায়?
সম্ভব না। নতুন কাস্টমার খোঁজার চেয়ে যে আমাকে অলরেডি চিনে তার কাছে মাল সেল করা ইজি না, এবং তার কাছে সেল করে যদি আমি টাকার ইনকাম বাড়াইতে পারি তাহলে আমি তার কাছ থেকে তো ইনকাম বাড়বেই, নতুন কাস্টমার তো আসবেই, দুইটাই হবে, তাহলে আমার গ্রোথ অনেক বেড়ে যাবে না। এই জিনিসগুলো কিন্তু আপনারা এই অডিয়েন্সের এক্সপেরিমেন্টের মাধ্যমে করতে পারেন। আচ্ছা, এবার আমি এক্সক্লুডটা কেটে দিলাম। আর কি কি অপশন আছে দেখি। এখানে অপশন আছে পিপল হু ভিজিটেড ইউর পেজ। এটা অনেক দারুণ জিনিস। আপনার পেজে যে একবার ভিজিট করবে, কোনো কিছু করুক আর না করুক, অন্তত পেজে একবার ঢুকছে, তার কাছেই একটা যাবে। এরপরে পিপল হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, আপনার কোনো পোস্ট বা অ্যাডে এঙ্গেজ হয়েছে তারা। পিপল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, মানে কি, যারা আপনার পেজের কোনো কল টু অ্যাকশনে ক্লিক করছে। কল টু অ্যাকশন কোনটা? ওই যে বাটন থাকে না, সেন্ড মেসেজ, অর্ডার নাও, এরকম কিছু। তারপর পিপল হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ, যারা আপনার পেজে কোনো না কোনো মেসেজ সেন্ড করছে তারা। পিপল হু সেভড এনি পোস্ট, পোস্ট আমরা অনেক সময় সেভ করে রাখতে পারি না, এটা জেনারেলি খুব একটা করা হয় না, বাট এটা যারা করছে এটা খুব একটা কাজের না। তো এখন মনে করেন কথার কথা, পিপল হু ভিজিটেড ইউর পেজ, এটা একটা নাম দিয়ে আমরা যদি অডিয়েন্সটা বানাই তাহলে একটা অডিয়েন্স তৈরি হবে। আমি আর বানাইতেছি না, কারণ অলরেডি আমাদের অনেক কাস্টম অডিয়েন্স বানানো হয়েছে। যেমন আমি যদি এখানে দেখাই কাস্টম অডিয়েন্সের, এখানে কোথায় গেল, ওরা অডিয়েন্সের সেগমেন্টেশন করে দিছে, আগে এরকম সেগমেন্টেশন ছিল না। আচ্ছা, আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাই, ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, ফেসবুক পেজ, দেখেন আমরা বানাইতেছি। নেক্সট, আইটি বাড়ি পেজ, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, এটার একটা নাম দিলাম আইটি বাড়ি লাইক করে এমন পিপল দিলাম, দিয়ে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। ওকে, একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? এই যে আনলেবেলড অডিয়েন্সের আন্ডারে এই যে আমি যে অডিয়েন্সটা বানাইছি, খেয়াল করেন তো, এই যে আইটি বাড়ি লাইক করে এমন পিপল, দেখছেন? এখানে দেখাচ্ছে বিলো 1000, বাট এটা পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে পপুলেট হবে। এটা এখনো পপুলেট হয় নাই, পপুলেটিং। 24 ঘন্টার মধ্যে পপুলেট হয়ে এটা একটা অপশন আসবে। যেমন এই যে এখানে আইটি বাড়ি আইটি সলিউশন পেজ লাইক করে, এখানে 2,45,000 থেকে 2,88,000 পিপল সে খুঁজে পেয়েছে। যদি আমাদের পেজে লাইকের সংখ্যা হচ্ছে 4 লাখ বেশি, বাট এখানে ও 2.5 লাখ বা 3 লাখের কাছাকাছি অডিয়েন্সকে খুঁজে বের করছে। তো যাই হোক, আমরা যে অডিয়েন্সটা বানাইলাম, এখন কোশ্চেন হচ্ছে এই অডিয়েন্সের কাছে অ্যাড দেখাবো কিভাবে? আমার কথা কি বুঝতে পারছেন? এখন ফেসবুকে অ্যাড দেখায় কোন জায়গা থেকে? ক্যাম্পেইন বা অ্যাড ম্যানেজার। আমি ক্যাম্পেইনটাকে নতুন একটা ট্যাবে ওপেন করলাম। ওকে, দেখেন, খেয়াল করেন, আমি কিন্তু আইটি হোস্ট বিডি যে অ্যাড অ্যাকাউন্ট, এইটাতেই কিন্তু আসি, অন্য অ্যাড অ্যাকাউন্টে থাকলে কিন্তু পাবেন না। যেইটাতে অডিয়েন্স বানাইছেন সেইটাতেই কেবল ওইটার অডিয়েন্স খুঁজে পাবেন। এবার আমি নতুন একটা ক্যাম্পেইন করব, যে ক্রিয়েটে ক্লিক করছি। ধরেন এঙ্গেজমেন্ট নেই, ট্রাফিক নেই, সেলস নেই, সেলসে নিলাম, যেটা খুশি সেটা নেই, কন্টিনিউতে যাচ্ছি। অডিয়েন্স কোন স্টেপে দেয়, প্রথম না দ্বিতীয় না তৃতীয়? দ্বিতীয় ধাপে, অ্যাড সেট ধাপে। মনে নাই অনেকের, ম্যাক্সিমামই ভুলে গেছেন। অডিয়েন্স কোন ধাপে দেয়? দ্বিতীয় ধাপে, অ্যাড সেটে। ওকে, অ্যাড সেটে নিচের দিকে যাই, অডিয়েন্স সেকশন আমরা পেয়ে যাব। এই যে অডিয়েন্স সেকশন পাইছি। অডিয়েন্সের সব অপশন এখানে আসে নাই। সব অপশন আনার জন্য কি করতে হবে? এই যে ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখানে দেখেন স্টে ইন কারেন্ট সেটআপ, অ্যাপ্লাই ভ্যালু রুলস, ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাড, ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডে ক্লিক করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। এইবার অডিয়েন্সের সব অপশন আসছে, আমরা দেখব এইখানে কাস্টম অডিয়েন্স নামে অপশন আমরা অবশ্যই পাবো। আমি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন কাস্টম অডিয়েন্স, দেখছেন? এখানে আমরা ক্লিক করব। এবার আমরা এখানে একটা ক্লিক করলে আমাদের যত কাস্টম অডিয়েন্স আছে তালিকা দেখাবে। তালিকা দেখাচ্ছে, এই যে এইমাত্র আমরা যেটা বানাইছি, আইটি বাড়ি লাইক করে এমন পিপল, পাইছি। এবার যদি আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে দেই, আপনি চাইলে একাধিকও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এইটা দিলাম। দেওয়ার পরে এইবার দেখেন, আমরা যদি এবার কোনো অ্যাড বানাই, তৃতীয় ধাপে যাই, কোনো অ্যাড যদি বানাই এবং অ্যাডটাকে যদি পাবলিশ করি, তাহলে আমার এই অ্যাডটা শুধুমাত্র এই যে আইটি বাড়ি লাইক করে এমন পিপল, যে অডিয়েন্সটা বানাইছি, এই অডিয়েন্সের লোকদের কাছেই যাবে।
কথা বুঝতে পারছেন সবাই? ওকে, আচ্ছা, তো আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাইলাম না? এখন একটা ব্যাপার আছে, মনে করেন আপনার পেজে লাইক আছে 5000, বুঝেন? আপনি একটা কাস্টম অডিয়েন্স বানাইছেন যে আমার পেজ লাইক করে আমি, তো কয়জন অডিয়েন্স হবে? এখন 5000 ব্যক্তির কাছে অ্যাড দেখায় ফেসবুকে কিছু করতে পারবেন না। ফেসবুকে অডিয়েন্সের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কমসে কম 4-5 লাখ মানুষ হইতে হবে। এই 4-5 হাজার মানুষের কাছে অ্যাড দেখাইলে ফেসবুকে অ্যাড রিচই হবে না। কথা বুঝতে পারছেন? এখন তাহলে যারা ছোট উদ্যোক্তা, যারা ধরেন বড় উদ্যোক্তা যেমন জামশেদ মজুমদার, তাদের পেজে লক্ষ লক্ষ ফলোয়ার, তারা চাইলে ইজিলি বিজ্ঞাপন দিতে পারে, তাই না? কিন্তু যারা ছোট উদ্যোক্তা, যাদের পেজে ফলোয়ার হচ্ছে 4-5 হাজার বা 8-10 হাজার, তারা কি অ্যাড দিয়ে কি লাভ হবে? এই অ্যাড দিয়ে কি লাভ হবে? হবে না। এখন ফেসবুক তাদের জন্য একটা দারুণ অপশন দিছে, সেটা হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স। কি? লুক অ্যালাইক। লুক অ্যালাইক মানে হচ্ছে একই রকম। আপনার এই 5000 ফলোয়ার যারা আছে, তারা কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড, তাদের বিহেভিয়ার প্যাটার্ন কেমন, এটা কি ফেসবুক জানে? জানে। তো তাদের মতো ফেসবুকে কি আরো লক্ষ লক্ষ লোক আছে না? আছে না? এই ফেসবুক বলে দিছে যে ভাই তুমি কোনো চিন্তা করো না, তোমার এই 5000-এর মতো আমি আরো 5 লক্ষ লোক খুঁজে বের করে দিব বাংলাদেশ থেকে। এই যে একই রকম আরো অডিয়েন্স খুঁজে বের করে দেয়, এদেরকে বলে লুক অ্যালাইক অডিয়েন্স। বুঝতে পারছেন? সো আমরা ধরেন আমরা যেটা বানাইলাম আইটি বাড়ি লাইক করে এমন পিপল, এইটার যদি একটা লুক অ্যালাইক বানাইতে চাই, আমি প্রথমে এটাকে আগে টিক দিব যে কোনটার লুক অ্যালাইক বানাইতে চাই, টিক দিছি, ঠিক আছে? এইবার এখানে খেয়াল করেন 3টা ডট আছে, দেখছেন? এখানে ক্লিক করব, ক্রিয়েট লুক অ্যালাইক, দেখছেন? এখানে ক্লিক করব। এবার দেখেন সিলেক্ট ইউর লুক অ্যালাইক সোর্স, আইটি বাড়ি লাইক করে এমন পিপল। এখানে সিলেক্ট অডিয়েন্স সাইজ 1%, 2%, 3%। যদি আপনি 1% দেন তাহলে 7 লাখের মতো লোক হবে, 2% দিলে মেবি 15 লাখের মতো লোক হবে, 3% দিলে আরো বেশি। সো আমি যদি 1% রাখি তাহলে কত কত হবে? 7 লাখ। মোটামুটি 7 লাখ হইলেই আমার জন্য এনাফ। যত বেশি বানাবো তত অডিয়েন্সের কোয়ালিটি বাজে হবে, যত কম বানাবো অডিয়েন্সের কোয়ালিটি ভালো হবে। বুঝতে পারছেন? সো আমি 1% দিলাম। এবার ক্রিয়েট অডিয়েন্স। এটা আগে দেখাই তো, এখন দেখাই না, বুঝছেন? ওই আগের এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাকে বলতেছি আর কি। তো দেখেন এই যে নিচের দিকে যদি চলে আসি, লুক অ্যালাইক অডিয়েন্সের আন্ডারে এই যে দেখেন আইটি বাড়ি লাইক করে এমন লুক অ্যালাইক 1%, দেখছেন? অডিয়েন্স ক্রিয়েট হচ্ছে না? এবার আপনি অ্যাড দিতে আসার সময় কাস্টম অডিয়েন্সের সেকশনে আপনি যদি টাচ করেন, এই যে দেখেন আমরা যে লুক অ্যালাইকে গেছি, লুক অ্যালাইকের আন্ডারে গেলে এই যে লুক অ্যালাইক 1% আইটি বাড়ি লাইক করে এমন পিপল, দেখছেন? এটা যদি আমি ক্লিক করি, বাস এবার আমার এই কাস্টম অডিয়েন্স যে দুইটা দিলাম আইটি বাড়ি লাইক করে তারা এবং তাদের লুক অ্যালাইক 1%। এবং এখানে দেখেন বলছে ইউজ অ্যাজ এ সাজেশন। আমরা কি অডিয়েন্সটা সাজেশন হিসেবে দিচ্ছি না ডেফিনেটলি এই অডিয়েন্সেই অ্যাড দেখাইতে হবে সেটা চাই? তাহলে ইউজ অ্যাজ এ সাজেশনটা বাদ দিয়ে দিব। ইউজ অ্যাজ এ সাজেশন যদি দেই তাহলে এই অডিয়েন্সের বাইরেও ফেসবুক নিজের ইচ্ছা মতো পাবলিককে দেখাবে। আমি যদি ইউজ অ্যাজ এ সাজেশনটা বাদ দিয়ে দেই তাহলে ফেসবুক এই অডিয়েন্সের বাইরে আর কাউকে অ্যাড দেখাবে না। এইভাবে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাইতে পারি, আমরা একটা লুক অ্যালাইক অডিয়েন্স বানাইতে পারি। কথা বুঝতে পারছেন সবাই? ওকে, এবার আরো কিছু অপশনে আসা যাক। ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। আমরা ফেসবুক পেজ দেখলাম, তাই না? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কাস্টমার লিস্ট, দেখছেন? মনে করেন স্বপ্ন সুপার শপ অনলাইনে খুব একটা মার্কেটিং করে না, কিন্তু তাদের হঠাৎ মনে হয়েছে না এবার আমরা ফেসবুকে মার্কেটিং করব এবং কাস্টম অডিয়েন্সের কাছে মার্কেটিং করব। এখন স্বপ্ন যদি অডিয়েন্স তৈরি করতে চায়, ফেসবুকে কি তার খুব একটা ডাটা আছে? তার মেইন ডাটা কোথায়? তার মেইন ডাটা তার কম্পিউটারে। কারণ ফিজিক্যালি পাবলিক স্টোরে আসছে, ফিজিক্যালি পণ্য কেনাকাটা করছে, অনলাইন থেকে তো পণ্য কেনাকাটা করে নাই। কাজেই ফেসবুকের কাছে তো এই ডাটা নাই, আছে? নাই। তো আপনার যদি এরকম হয় ফিজিক্যালি পাবলিক পারচেস করছে, ধরেন অলরেডি আপনি 2 লাখ পাবলিকের কাছে বিক্রি করছেন, এখন ওই পাবলিকের ফোন নাম্বার এবং ইমেল বা শুধু ফোন নাম্বার আপনার কাছে আছে, আপনি এই লিস্টটা যদি ফেসবুকে আপলোড করে দেন
তাহলে ফেসবুক ওই ফোন নাম্বারগুলো দিয়ে কোন কোন অ্যাকাউন্ট করা আছে সেগুলো ফাইন্ড আউট করে আপনাকে একটা কাস্টমারের লিস্ট বানায় রাখবে এবং তাদের কাছে অ্যাড দেখাইলে শুধু তাদের কাছে স্পেসিফিক অ্যাডগুলো যাবে। কথা বুঝতে পারছেন? এটার জন্য এই যে ইউর সোর্স, এখানে আমরা কি দিব? কাস্টমার লিস্ট দিলাম, নেক্সটে চলে গেলাম। এবার দেখেন প্রিপেয়ার লিস্ট, ওরা বলছে একটা লিস্ট তুমি বানাও। কিভাবে বানাবা এখানে বলে দিছে যে প্রথমে আইডেন্টিফায়ার দিবা ইমেল, তারপর কলামে ইমেল লিখবা, তারপরে এখানে ফরম্যাটিং গাইডলাইন, ইমেলগুলো এইভাবে লিখবে। এরকম না, আপনি দেখেন এখানে একটা কথা বলা আছে ডাউনলোড ফাইল টেমপ্লেট, দেখছেন? এটা ক্লিক করেন, একটা টেমপ্লেট ডাউনলোড হচ্ছে সিএসভি। এটাকে ওপেন করি। আমার এখানে মাইক্রোসফট অফিস নাই, এটা ওপেন হইতে ঝামেলা হইতে পারে। এই যে দেখেন এরকম ইমেল থাকবে একটা কলামে, আপনি চাইলে একাধিক ইমেল দিতে পারেন। তারপর ফোন থাকবে, ফোন নাম্বারগুলো এইভাবে থাকবে, চাইলে একাধিক ফোন নাম্বার দিতে পারেন। এরপর আরো অন্যান্য ইনফরমেশন থাকলে, তারপর ফেসবুকের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিপ কোড, সিটি, স্টেট, যে আপনার কাছে যত ডাটা আছে তত ডাটা ফেসবুকে দিবেন, দিলে সে তত ভালোভাবে খুঁজে বের করবে। কথা বুঝতে পারছেন? সো দরকার নাই, আমরা এখানে ধরেন আমরা শুধু ফোন নাম্বারটাও যদি আপলোড করি সেটাও কিন্তু যথেষ্ট। তো আমরা মনে করেন আমাদের কাছে 2 লাখ কাস্টমার ডেটা আছে, এরকম উপরে ফোন লিখবো, নিচে সিরিয়ালি ফোন নাম্বারগুলো লিখে দেব, ফেসবুকে আপলোড করে দিব। আপলোড করব কিভাবে আমি দেখাচ্ছি। নেক্সটে যাব, এই যে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ অথবা এখানে ক্লিক করে কম্পিউটারের ভেতর থেকে ফাইলটা আপলোড করব। তারপরে নেক্সটে যাব, কনফার্মে ক্লিক করব। তাহলে আমার অডিয়েন্সের একটা নাম দিতে বলবো, নাম দিব, নাম দিয়ে অডিয়েন্সটা সেভ করে দিব। তাহলে ফেসবুক 24 ঘন্টার মধ্যে আমি যে ফোন নাম্বারগুলো দিছি এগুলার কোন কোন আইডি ফেসবুকে আছে এগুলোকে খুঁজে বের করে একটা অডিয়েন্সের সংখ্যা দেখিয়ে একটা অডিয়েন্স বানায় রাখবে। কথা বুঝতে পারছেন? পরে যখন আপনি ফেসবুকে অ্যাড দিবেন, এই কাস্টম অডিয়েন্সের ঘরে এসে এখানে আপনি ওই অডিয়েন্সটাকে পিক করে ওই অডিয়েন্সটাকে দেখিয়ে দিলে এক্স্যাক্টলি ওই অডিয়েন্সের তালিকাটা চলে আসবে এবং তাদের কাছে অ্যাডগুলো দেখাবে। আবার আপনি এটার একটা কাস্টম অডিয়েন্স বানানোর পর আপনি কিন্তু এটারও একটা লুকঅ্যালাইক বানাইতে পারেন। দারুণ ব্যাপার না? লুকঅ্যালাইক বানায় তার কাছে কোনো অ্যাড দেখাইতে পারেন। এইভাবে কাস্টম ডাটা ব্যবহার করে আপনি কি বলে ফেসবুকে লিস্ট আপলোড করে তাদের কাছে অ্যাড দেখাইতে পারেন। আচ্ছা, এবার আমরা আরো একটা সোর্স দেখবো। এটা কি? ভিডিও। খুবই ইন্টারেস্টিং বিষয়। ভিডিওর ব্যাপারটা আমি আপনাকে বলি, অনেক সময় এমন হয় আমাদের এমন অনেক ভিডিও বানানোর প্রয়োজন পড়ে যেই ভিডিওতে ডিরেক্টলি সেল করা উদ্দেশ্য থাকে না, যেই ভিডিওতে পাবলিককে তথ্য দেওয়া উদ্দেশ্য থাকে কিনা। যেমন আপনার সন্তানকে টিকা দিন, এরকম ভিডিও সবাই দেখছেন? বিটিভি যারা দেখছেন, বিটিভির জামানা যারা পাইছেন, ডেঙ্গু হলে মানে এডিস মশা প্রতিরোধে করণীয় দেখছেন না সবাই? এই যে এটা কি কোনো কিছু সেল করার জন্য? এটা জাস্ট কিসের জন্য? আপনাদেরকে সচেতন করার জন্য পোস্ট, তাই না? ঠিক একইভাবে মনে করেন আপনি মশার ক্রিম বানাইলেন, মশার ক্রিম বিক্রি করতে চান, শুরুতেই অ্যাড দিলে পাবলিক নাও কিনতে পারে। বা ধরেন এই যে চুমুক, সবাইকে দেখছেন? আপনারাই তো বিক্রি করেন, তাই না? আমাদের কার সাথে জানি দেখা হয়েছিল আপনাদের? হ্যাঁ, যে আপনার সাথে দেখা হয়েছিল। জি, আরেক ভাই ছিল, উনি কই? ওই যে পেছনে। হ্যাঁ, আপনাদের দুজনের সাথে দেখা হয়েছিল। তো এই যে আপনারা চুমুক যে বিক্রি করতে গেছেন, ওরা অনলাইনে অনেক মার্কেটিং ক্যাম্পেইন করতেছে সেল করার পারপাস ছাড়া। মনে করেন আপনি একটা অ্যাড বানাইলেন যেখানে পাবলিক দেখাইতেছেন যে রাস্তায় গিয়ে আপনি পাবলিককে চুমুক খাওয়াইতেছেন, পাবলিক শরবত খেয়ে খুব ভালো ভালো কমেন্ট দিতেছে, ওইখানে বিক্রি করার রিলেটেড কোনো টু শব্দও নাই। বুঝতে পারছেন? মনে করেন আপনি এরকম একটা ভিডিও বানাইছেন, ওই ভিডিও ফেসবুকে $500 বুস্ট করছেন। ক্লিয়ার? $500 বুস্ট করছেন, ধরেন 5 মিলিয়ন ভিউ হয়েছে ভিডিও, 50 লক্ষ লোক ওই ভিডিওটা দেখছে। 50 লাখ লোকের কাছে আপনার ব্র্যান্ডের প্রচারণা হয়েছে। এখন ওই ভিডিওটা কারা কারা দেখছে, কারা কারা ভিডিও 2 সেকেন্ড দেখছে, কারা কারা 5 সেকেন্ড দেখছে, কারা কারা 50% দেখছে অর্থাৎ ভিডিওর অর্ধেক দেখছে, কারা কারা 70% পর্যন্ত দেখছে অর্থাৎ ভিডিওর প্রায় 3 ভাগের 2 ভাগ দেখে ফেলছে, কারা কারা, তাদেরকে যদি লিস্ট করে এবার চুমুকের একটা সেলসের ক্যাম্পেইন চালান, তাহলে তাদের কাছে সেল হওয়ার চান্স আছে? আমার কথা বুঝতেছেন? যারা ভিডিও 2 সেকেন্ড দেখছে তারা বেশি আগ্রহী নাকি যারা ভিডিও 70% দেখছে তারা বেশি আগ্রহী?
70% পর্যন্ত দেখছে। এখন আপনি যদি টার্গেট করতে পারেন যে আপনার ওই ভিডিওটা যেটা 5 মিলিয়ন ভিউ হয়েছে 70% পর্যন্ত কারা কারা দেখছে, এটা যদি টার্গেট করতে পারেন, তাদের কাছে যদি ডাইরেক্ট সেলসের একটা অ্যাড চালান, তাহলে সেলস হওয়ার চান্স আছে না? ওকে, এইটাই আমরা এই ভিডিও সেকশন থেকে টার্গেট করতে পারি। আমি যদি ভিডিওতে ক্লিক করি, নেক্সটে ক্লিক করি, এঙ্গেজমেন্ট টাইপ দেখেন পিপল হু ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ড, এটা দিয়ে লাভ আছে? 3 সেকেন্ড ভিডিও, 10 সেকেন্ড ভিডিও লাভ আছে? 15 সেকেন্ড লাভ নাই। আমরা পার্সেন্টেজে চলে যাবো। এই যে দেখেন 75%, 50%, 75%, 95%, আমরা 50% দিতে পারি। যে যারা যারা অ্যাটলিস্ট আপনার ভিডিওর 50% দেখছে, অর্থাৎ অর্ধেকটা দেখছে অ্যাটলিস্ট, সে আগ্রহী বলেই তো দেখছে, না হলে কি দেখতো? তার কাছে এটা ভালো লাগছে তাই দেখছে, তাই না? ওকে, এবার এটা দেওয়ার পরে দেখেন কি অপশন আসছে, সিলেক্ট ভিডিও। ভিডিওতে ক্লিক করেন। এইবার আপনি কোন পেজের ভিডিও চান সেটা এখান থেকে পিক করেন। মনে করেন আমি আইটি বাড়ি পেজের ভিডিও চাই। আর আইটি বাড়ি আইটি সলিউশন, কথার কথা এই পেজে এবার আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো আমরা এখানে চলে আসবো। মনে করেন এই ভিডিওটা কথার কথা এইটা আমরা দিতে চাই, দিলাম। এটা দেখেন 10,000 কি হয়েছে, এটা এই যে 26,000 ভিউ হয়েছে এইটা, তাই না? মনে করেন এই ভিডিওটাই আমরা দিতে চাই, নিচেরটা বা 26,000 ভিউ হয়েছে এইটা। ওকে, আমি কনফার্মে ক্লিক করলাম। কত দিনের মধ্যে দেখছে? গত 30 দিন, গত 60 দিন, নাকি গত 365 দিন? মনে করেন গত 60 দিন। গত 2 মাসে যারা আমার এই ভিডিওটা 50% পর্যন্ত অ্যাটলিস্ট দেখছে, তাদেরকে টার্গেট হবে, অডিয়েন্সের একটা নাম দিতে হবে। অডিয়েন্সের একটা নাম দিব যেন আমি অডিয়েন্সটা চিনতে পারি, নামটা দেখে অডিয়েন্সটা ক্রিয়েট করব। তাহলে কি হবে এবার বলেন তো? এই ভিডিওটা যারা গত 60 দিনের মধ্যে অ্যাটলিস্ট 50% পর্যন্ত দেখছে, অর্থাৎ অর্ধেক দেখছে অ্যাটলিস্ট, বেশি যারা দেখছে তারাও এই লিস্টের মধ্যে, তাদের একটা অডিয়েন্স তৈরি হবে। এবার আমি যখন ফেসবুকে একটা সেলস ক্যাম্পেইন চালাবো, এইখানে এই যে এখানে কাস্টম অডিয়েন্সের ঘরে যেখানে কাস্টম অডিয়েন্স দেওয়া যায়, আমরা ওই অডিয়েন্সটাকে সিলেক্ট করে যদি একটা অ্যাড চালাই, তাহলে কিন্তু চান্স আছে যে এখান থেকে কম টাকার অ্যাড চালিয়ে ভালো সেল আশা করা যাবে। হ্যাঁ, আপনি এটারও লুকালাইক করতে পারবেন। ফেসবুকে আপনি যে কোনো অডিয়েন্সের লুকালাইক বানাইতে পারবেন। হ্যাঁ, অডিয়েন্স হয়, হ্যাঁ হ্যাঁ, সেটাতে আসলে লাভ নাই। না, ওই লুকালাইক হইলেও ভালো কাজে আসবে না, কারণ আপনার 1000-এর নিচে যদি অডিয়েন্স থাকে, ওইটা দিয়ে ফেসবুক খুব ভালো ডাটা বের করতে পারবে না। বুঝতে পারছেন? যত বেশি অডিয়েন্স হবে, মিনিমাম 10,000, 20,000, 50,000 অডিয়েন্স হবে, তত ভালো ফেসবুক এটা ফাইন্ড আউট করতে পারবে। এই জন্য এই রিটার্গেটিং অ্যান্ড কাস্টম অডিয়েন্সের যে বিষয়টা, এটা নতুন পেজের জন্য প্রযোজ্য না। এটা তখনই প্রযোজ্য যখন আপনি ভালো টাকার মার্কেটিং করছেন, অনেক মানুষ আপনার বিজ্ঞাপন দেখছে, বা অনেক মানুষ আপনার ভিডিও টিডিও দেখছে, মোটামুটি একটা ভালো অডিয়েন্স হয়েছে। এবার সেই অডিয়েন্সকে কাজে লাগায় আপনি আরো অডিয়েন্স তৈরি করবেন, তখন করা সম্ভব। একেবারে নতুন অল্প লাইকের পেজে এটা করা সম্ভব না। বলেন ঠিক আছে? আপনারা কি এই কনসেপ্ট বুঝতে পারছেন? আমি আর অডিয়েন্স বানাইতেছি না, কারণ আপনাদের এগুলো দেখাইতে গিয়ে আমার অনেক অডিয়েন্স অলরেডি বানানো হয়ে গেছে। বাট আমি তো আপনাকে একটা অডিয়েন্স বানিয়ে দেখাই দিলাম যে কিভাবে সিলেক্ট করতে হয়। এইভাবে কিন্তু বড় বড় ব্র্যান্ডরা মার্কেটিং করে। বলেন, আপনাদের যাদের নতুন পেজ তারা কি করবেন? এই প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি, আরো একবার দিচ্ছি, সবাই ভালো করে শুনেন। আপনাদের যাদের নতুন পেজ, আপনাদের কি কোনো অডিয়েন্স আছে? আপনাদেরকে কেউ চিনে? তাহলে কি করতে হবে? আপনাদের প্রচুর কন্টেন্ট বানাইতে হবে। কেমন কন্টেন্ট? পাবলিকের সমস্যা সমাধানমূলক কন্টেন্ট। যেই কাজটা আসুনা ফাউন্ডেশনের শুরুতে শায়েখ আহমদুল্লাহ সাহেব করছেন। বুঝতে পারছেন? আসুনা ফাউন্ডেশনের শুরুতে কি আমরা চ্যারিটি করি, এইটা করি, ওইটা করি, এগুলো বলছেন? কি করছেন? শুধু মানুষের ইসলাম রিলেটেড বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঠিক একইভাবে আপনি ডক্টর জাহাঙ্গীর কবিরকে দেখেন বা যাকেই দেখেন, আপনি দেখবেন তারা শুরুর দিকে কোনো কিছু বিক্রির চেষ্টা করে নাই। তারা শুধু তাদের ইন্ডাস্ট্রি রিলেটেড পাবলিকের যত সমস্যা আছে এগুলোর সমাধানমূলক ভিডিও বানাইছেন। এখন আরেকটা কথা বলে দেই, এগুলো যে সমস্যার সমাধানমূলক ভিডিও আপনারা বানাবেন, ভিডিওর আইডিয়া, ভিডিওর টপিক কোথায় পাবেন? আন্দাজে আমার মাথায় যেটা আসে এইটা বানাইলেই তো হবে না। পাবলিকের তো অ্যাকচুয়ালি ওই সমস্যার সমাধান চাইতে হবে, তাই না? এই ভিডিওর আইডিয়া পাওয়ার উপায় হচ্ছে ওই রিলেটেড ফেসবুক গ্রুপ।
ধরেন আপনি রান্নার মশলা সেল করতে চান, মশলা রিলেটেড ফেসবুক গ্রুপ নাই বললেই চলে। মশলা নিয়ে ফেসবুক গ্রুপ আছে খুব কম, কিন্তু মশলা যারা ব্যবহার করে রাঁধুনিদের নিয়ে ফেসবুক গ্রুপ আছে, অসংখ্য গ্রুপ আছে রান্না রিলেটেড। তো রান্না রিলেটেড ফেসবুক গ্রুপে ঢুকে যান, দেখেন পাবলিক কি কি সমস্যার সমাধান হয়। মশলার বিজ্ঞাপন আপনারা যারা দেখছেন, বিজ্ঞাপনে কি কি বলে বলেন তো? যারা দেখছেন, মশলায় ধুলাবালু নাই, প্রিমিয়াম শুকনা মরিচ গুঁড়া করা হয়েছে, হাইজিন মেনটেন করা হয়েছে, ইটের গুঁড়া মিক্স করা হয় নাই। সবাই তো এক প্যাচালই পারে। এই প্যাচাল শুনতে শুনতে কোন রাঁধুনি এই প্যাচাল শুই না রাঁধুনি কোম্পানির গুঁড়া মশলা বাদ দিয়ে আপনারটা ইউজ করবে? প্রশ্নই আসে না। তাহলে কি করতে হবে? ওই রাঁধুনি দিনের কোনো একটা সময় রান্না শেখার জন্য, রান্নার টিপস পাওয়ার জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপে ঢুকে না? ওই গ্রুপগুলোতে আপনি যদি তাদের হেল্প হয় এমন পোস্ট করেন, এবং আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে, ফেসবুক পেজ থাকে, যেখানে আপনি রান্নার বিভিন্ন টিপস রেগুলার শেয়ার করেন যেগুলো কাজে আসে, তাহলে কিন্তু ওই রাঁধুনি আপনাকে আস্তে আস্তে চেনা শুরু করবে কিনা। এবং এরপরে ওই গ্রুপগুলোতে বিভিন্ন রান্না রিলেটেড সমস্যার সমাধান চেয়ে রাঁধুনিরা কি পোস্ট করে না? যেমন অনেক রাঁধুনি পোস্ট করতে পারে লবণ বেশি হয়ে গেলে লবণ কমাবো কিভাবে। এটা একটা রিয়েল প্রবলেম না, তাই না? আচ্ছা, মশলায় ইটের গুঁড়ো আছে কিনা এইটা নিয়ে যতবার চিন্তা রাঁধুনির, তার থেকে বেশি চিন্তা লবণ বেশি হয়ে গেলে লবণ কমাবো কিভাবে, তাই না? আচ্ছা, এখন আপনি মনে করেন এই একটা প্রবলেম পাইছেন, এখন এই প্রবলেমটা নিয়ে আপনি গভীর রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, প্রয়োজনে দু একজন রাঁধুনিকে জিজ্ঞেস করবেন যে কিভাবে লবণ কমাইতে হয়, চ্যাটজিপিটির সাথে কথা বলবেন, বিভিন্ন ইউটিউব ভিডিও দেখবেন, একদম রিয়েল সলিউশন খুঁজে বের করবেন। খুঁজে এইটা নিয়ে যদি একটা ভিডিও বানান, এইটা নিয়ে যদি ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করেন, আপনার ফেসবুক পেজে পোস্ট করেন, আপনার ইউটিউব চ্যানেলে পোস্ট করেন, এবং এই ভিডিওটা কোনো রাঁধুনি যদি দেখে এবং পরবর্তীতে সত্যি সত্যি যদি তার কোনোদিন লবণ বেশি হয়ে যায়, সে যদি এই টিপসটা ফলো করে লবণ কমাইতে পারে, এবং সে তখন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, এবং পরবর্তীতে আপনার কোম্পানির রান্না রিলেটেড কোনো প্রোডাক্ট যদি দেখে, সে কিন্তু আজকে হোক কালকে হোক একটা সময় ট্রাই করার চিন্তা করবে। কিন্তু নরমালি ইটের গুঁড়া দেই নাই এই কথা বললে পাবলিক কিনবে না। যেমন হরলিক্সের বিজ্ঞাপন আমি প্রায় বলি, হরলিক্সের ভিতরে কি কি আছে আপনারা কেউ জানেন না, আমিও জানি না, কিন্তু পাবলিক হরলিক্স কিনে। কিন্তু মশলার ভিতরে কি কি আছে মশলাওয়ালা পারে না, মশলার ভিতরে মাইক্রোস্কোপ দিয়ে ঢুকে দেখা দেয়, কিন্তু এগুলো কইরা সেল হয় না। সেল হয় মানুষের আবেগ দ্বারা, বিবেক দ্বারা না। যেমন আপনি একটা পাবলিককে উপকার করছেন, এবার তার কাছে আপনার কোনো প্রোডাক্ট দেখাইলে সে উপকারের প্রতিদান দেওয়ার জন্য আপনার প্রোডাক্ট কিনে ফেলবে। অনেক সময় এরকম কিনতে গিয়ে পাবলিক ধরাও খায়, কিন্তু তারপরও কেনে। এই জন্য আমি সবসময় বলি যে যেইটা অ্যাকচুয়ালি ভালো প্রোডাক্ট, পাবলিক ওইটা কেনে না, পাবলিক ওইটাই কিনে যেটা তার কাছে মনে হয় ভালো প্রোডাক্ট। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে অনেক ভেজাল ফ্রি, মানে একদম পিওর খাঁটি মধু বিক্রি করতেছে অনেকে, কিন্তু তার কোম্পানির অবস্থা খুব খারাপ, সেল নাই। ওদিকে অনেক ভেজালওয়ালা কোম্পানির মধু দেখবেন অনেক চলতেছে, কারণ পাবলিক মনে করতেছে ওইটা খাঁটি, কিন্তু আসলে খাঁটি কিনা এটা কেউ জানে না। আর যে খাঁটিটা বিক্রি করতেছে কিন্তু মার্কেটিং ওইভাবে করতে পারতেছে না, তারটা পাবলিক খাঁটি মনে করতেছে না, দ্যাটস ওয়াই পাবলিক কিনতেছে না। সো এই হচ্ছে আপনাদের সমস্যার সমাধান। আমি জানি এই সমস্যা ম্যাক্সিমাম করবেন, কারণ নতুন বিজনেস আমি কি করব? আমার করার একটাই কাজ, আমি বিক্রি করব না, আমি কন্টেন্ট বানাবো, অডিয়েন্স বিল্ড করব, অডিয়েন্স হওয়ার পর কমপক্ষে 4 থেকে 6 মাস পরে আমি বিক্রি করব, তখন আমার কম খরচে বেশি বিক্রি আসবে। নয়তো আমার সারা জীবন শুধু ফেসবুকে অ্যাডই দিব, আমার টাকা ফেসবুক খেয়ে ফেলবে, পরবর্তীতে আমার ব্যবসা বন্ধ। এইটাই ঘটে এবং এইটাই ঘটবে। এখন আল্লাহ যদি চায় অনেক কিছু ঘটতে পারে, বাট নর্মালি এইটাই ঘটতেছে মার্কেটে। ওকে, সো ভিডিওর কনসেপ্ট আপনারা বুঝতে পারলেন। এইবার ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়েবসাইট। বুঝতে পারছেন? ফেসবুক পেজের পরে সব থেকে বেশি কাস্টমারের সাথে ইন্টারাকশন ঘটে কোথায়? ওয়েবসাইটে। যেমন জামশেদ মজুমদারের ফেসবুক পেজে তাদের সব থেকে বেশি ইন্টারাকশন, তারপরে সব থেকে বেশি ইন্টারাকশন কোথায়? ওয়েবসাইটে। ঘরের বাজার ওয়েবসাইটে যায়, পাবলিক বিভিন্ন প্রোডাক্ট দেখে,
বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করে, বিভিন্ন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে, অনেকে আবার অ্যাড টু কার্ট করার পর কেনে না, না কিনেই চলে আসে, এরকম হয় না? তো এই জিনিসগুলো আমরা কিভাবে ট্র্যাক করব? আমরা বলেছিলাম এই জিনিস ট্র্যাক করতে হলে আপনাদের ওয়েবসাইটের সাথে পিক্সেলের কানেকশন প্রপারলি থাকা লাগবে। কথা বুঝতে পারছেন? এই কানেকশনটা আপনারা দিবেন না, এই কানেকশনটা দিবে ওয়েব ডেভেলপার। বুঝতে পারছেন? এবং আপনারা যে কোম্পানিতে জবে যাবেন, যদি তারা ওয়েব ডেভেলপার নিতে না চায়, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওয়েব ডেভেলপার হায়ার করে তাদের মাধ্যমে এটা কানেকশন করে নিতে হবে। বুঝতে পারছেন? আর এটা মূলত ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজ, এটা মূলত ফেসবুক মার্কেটারের অ্যাকচুয়ালি ডিউটি না এটা সেট আপ করা। তবে পিক্সেলের ক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি, খুব গভীরে যাওয়া যাবে না, কারণ এটা তার সার্ভার রিলেটেড ক্লাস না। যে বর্তমানে একটা জিনিস চিন্তা করেন তো, মনে করেন আপনি ঘরের বাজারে গেলেন, ঘরের বাজারে আপনি কি দিয়ে গেছেন? গুগল ক্রোম, তাই না? ঘরের বাজারে এই যে ছবিগুলা, এইটা ঘরের বাজারের যে সার্ভার আছে সেখান থেকে আমার কম্পিউটারে আসছে না? আসছে কিনা? এই যে ওয়াইফাই কানেক্টিভিটি, ওয়াইফাই কানেকশন দিয়ে ঘুরে আমার কম্পিউটারে আসছে, আসছে না? না আসলে আমি এখানে ছবি দেখতে পারতাম? পারতাম না। আচ্ছা, এই যে আসছে, আসার মধ্যে প্রথম পারমিশন কে দিছে? ঘরের বাজারের সার্ভার থেকে বিভিন্ন ইন্টারনেট কোম্পানি ইন্টারনেট ঘুরে 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 আসুনা ফাউন্ডেশনের এখানে যে রাউটারটা আছে ওয়াইফাই, ওই রাউটার দিয়ে ঢুকে তারপরে সিগন্যাল আমার ল্যাপটপে ঢুকে গুগল ক্রোমের মাধ্যমে ঢুকে আমার এখানে প্রদর্শন করছে, নাকি? এইভাবেই তো হয়েছে। ওকে, প্রত্যেকটা জায়গা, যে জায়গাগুলো ঘুরে এই ডাটাটা আসছে, প্রত্যেকটা জায়গায় সে পারমিশন নিয়ে আসছে। পারমিশন ছাড়া আসতে পারছে? যেমন মনে করেন বাংলাদেশ সরকার ইউটিউব ব্লক করে দিছে, কথার কথা। এবার আপনি ব্রাউজারে গিয়ে ইউটিউবে যেতে পারবেন? গেলে আসবে? কোথায় আটকে যাবে? যখন ইউটিউবের ডাটাটা বাংলাদেশ সরকারের, মানে বাংলাদেশে যেখান দিয়ে সাবমেরিন দিয়ে কেবল ঢুকছে, মানে এই কেবলে যখন বাংলাদেশে এন্টার করবে, ওইখানে বাংলাদেশের যে গেটওয়ে রাউটার আছে ও ওকে ব্লক করে দিবে, বলবে না এটার পারমিশন নেই। তখন আপনি বাংলাদেশ থেকে ইউটিউব অ্যাক্সেস করতে পারবেন? পারবেন না। ঠিক একইভাবে এই ডাটাটা আসার এবং যাওয়ার উভয় ক্ষেত্রে এখানকার রাউটারের পারমিশন দরকার, এই আমার ল্যাপটপের পারমিশন দরকার আমার ল্যাপটপে আসতে, এবং গুগল ক্রোমের পারমিশন দরকার। গুগল ক্রোমও যদি পারমিশন না দেয় এই ডাটা আসবে? বুঝতেছেন সবাই? আচ্ছা, এবং আমি যদি এখন কোনো অর্ডার প্লেস করি, মনে করেন আমি এটা অর্ডার করব, সরিষার তেল দিলাম, আমার নাম টাম ঠিকানা লিখলাম, লিখে অর্ডারে ক্লিক করলাম, এই ডাটাটা কি ঘরের বাজারের সার্ভারে যাবে? যাবে না। এই যাওয়ার জন্য কি গুগল ক্রোমের পারমিশন দরকার? অবশ্যই দরকার। এটা তো গুগল ক্রোম থেকেই আমাদের রাউটারে যাবে, এই রাউটার থেকে যাবে ইন্টারনেট কোম্পানির রাউটারে, তারপরে তার দিয়ে বা ওয়াইফাই দিয়ে যেভাবে যাক যাবে বাংলাদেশ সরকারের ওইখানে, বাংলাদেশ সরকার থেকে এটা মেবি সিঙ্গাপুরে এটা লোকেশন, সিঙ্গাপুরের সরকারের কাছে যাবে, তারপরে সিঙ্গাপুরের ডাটা সেন্টারে যাবে, তারপরে ওই সার্ভারে গিয়ে জমা হবে। এবং এই কাজগুলো মিলি সেকেন্ডে হয়ে যায়, 1 সেকেন্ডও লাগে না, মিলি সেকেন্ডে হয়ে যায়। এবং এটা কিন্তু আসলে আলোর গতিতে এই তার পেঁচায় পেঁচায় সিঙ্গাপুরের সার্ভারে গিয়ে জমা হবে, একদম আলোর গতিতে, মানে মিলি সেকেন্ডের মধ্যে। ইভেন যেটার সার্ভার ইউএসএ তে, ওইটার ডাটাটা ইউএসএ থেকে বাংলাদেশে ট্রাভেল করে আসবে, মানে 250 মিলি সেকেন্ডে, আর সিঙ্গাপুরের 60 মিলি সেকেন্ডের মতো লাগে। আর এটার সার্ভার যদি বাংলাদেশ হয় তাহলে 1 মিলি সেকেন্ড লাগে। বুঝতে পারছেন? এখন চিন্তা করেন তো, গুগল ক্রোমের কি এখানে পাওয়ার আছে? পাওয়ার আছে না? মনে করেন আপনি আইফোন চালান বা অ্যান্ড্রয়েড চালান, কালকে গুগল ঘোষণা দিল কোনো অ্যান্ড্রয়েডে ফেসবুক অ্যাপ চালাইতে দিব না। মনে করেন গুগলের মালিকের সাথে ফেসবুকের মালিকের ঝামেলা হয়েছে, মনে করেন পোলা মেয়া বিয়া দিছে আর 2 বিয়াই লাগছে ঝগড়া, কালকে গুগল ঘোষণা দিছে আমাদের কোনো অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক চলবে না। ফেসবুক কোম্পানির কালকেই লাল বাতি। কারণ ফেসবুক তো চালান ভালো কথা, কিন্তু চালান কার ডিভাইস দিয়া? অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে চালান, চালান না? অ্যান্ড্রয়েড যদি ফেসবুকের কোনো অপশনে রেস্ট্রিকশন দেয়, ফেসবুকের কিছু করার আছে? ঠিক গুগল ক্রোম যদি কোনো রেস্ট্রিকশন দেয়, কিছু করার আছে? গুগল ক্রোম এরকম একটা রেস্ট্রিকশন দিছে ফেসবুকের উপরে, শুধু ফেসবুক না সবার উপরে। কি রেস্ট্রিকশন দিছে? যে ক্রোম ব্যবহার করে যারা ব্রাউজ করবে তাদের সে ওয়েবসাইটে ঢুকে কি করতেছে কি না করতেছে এর কোনো ডেটা আমি ফেসবুক গুগল এদের কাছে যাইতে দিব না।
ব্লক করে দিব। কথা বুঝতে পারছেন? তাইলে একটা মানুষ যখন ফেসবুকে কোনো একটা লিংকে ক্লিক করে গুগল ক্রোম দিয়ে একটা ওয়েবসাইটে ঢুকবে এবং ওয়েবসাইটে ঢুকে সে কি করলো কি না করলো এই ডাটাটা যদি গুগল ক্রোম ব্লক করে দেয়, তাহলে ফেসবুক আর বুঝবে এটা কোন ব্যক্তি কি করছে। তাহলে ফেসবুক আপনি রিটার্গেটিং ক্যাম্পেইন করতে পারবেন? পারবেন? পারবেন না। এই জন্য এখন অনেকে চালাকি করে। আচ্ছা, গুগল ক্রোম এটা কেমনে বুঝে? যেই ডাটাগুলা ওয়েবসাইট থেকে ফেসবুকে যাবে গুগল ক্রোমে এখান দিয়েই তো যাবে, তাই না? তো সেই ডাটাগুলা যখন ফেসবুকের নামে যায় তখন ওই গুগল ক্রোম বুঝে ফেলে যে এই ডাটাটা ফেসবুকের নামে যাচ্ছে, ওইটাকে সে ব্লক করে দেয়। বাকিগুলা ব্লক করে না, শুধু যেটা ফেসবুকের নামে যাচ্ছে ওটাকে ব্লক করে। বুঝতে পারতেছেন? তো এই কারণে এখন এইভাবে মানে পিক্সেল এখন আর আগের মতো কাজ করতে পারে না। তো এইটার একটা চোরা পদ্ধতি বের হইছে। এখন কি করে, ডাটাটা ফেসবুকের নামে পাঠায় না, ডাটাটা যেখানে এটার হোস্টিং আছে, ওই যে সিঙ্গাপুরে যেখানে হোস্টিং, ওইটার নামে পাঠায়। হোস্টিং এ যায়, হোস্টিং থেকে তারপরে ফেসবুকের কাছে পাঠায়। মানে এক হাত ঘুরা যায়। বুঝতে পারছেন? গুগল ক্রোম আর বুঝে না। গুগল ক্রোম দেখে ডাটা ফেসবুকের কাছে যায় না, ডাটা যাইতেছে হোস্টিং এর কাছে। তো হোস্টিং এর কাছে তো শেয়ার আটকাইতে পারবে না, কারণ হোস্টিং এর কাছে আটকাইলে তো ওয়েবসাইট ঠিকমতো কাজ করবে না। বুঝতে পারছেন? তো সে আটকাইতে পারে না। ডাটাটা প্রথমে হোস্টিং এর কাছে যায় বা অন্য কোনো থার্ড পার্টি সার্ভার সেটআপ করা থাকে ওইটার কাছে যায়, ওই সার্ভার থেকে আবার ফেসবুকের কাছে যায়। এই যে একটা সার্ভার ঘুরে ফেসবুকের কাছে যাচ্ছে, এই জন্য এই পদ্ধতিকে বলা হয় সার্ভার সাইড ট্র্যাকিং। কি বলে? সার্ভার সাইড ট্র্যাকিং। এটা মোটামুটি একটা সেটআপ করা একটু জটিল প্রক্রিয়া। আমাদের এই স্বল্প সময় এটা শেখানো পসিবল না। অনেক ফেসবুক মার্কেটার এটা করতে পারে, অনেকে শিখে নিজেই করে, আবার অনেকে ওয়েব ডেভেলপারকে দিয়ে এটা করায়। যেভাবেই হোক, যেহেতু আপনাদের মূল উদ্দেশ্য এটা করা না, সো দ্যাটস ওয়াই আমি আপনাদের রেকমেন্ড করব যে নিজেরা না করে এটা কোনো দক্ষ কাউকে দিয়ে করিয়ে নেবেন। এবং এই সার্ভার সাইড ট্র্যাকিংটা প্রপারলি সেটআপ করা থাকলে আপনার ওয়েবসাইটের ডাটাগুলা আপনার ওয়েবসাইটের ইউজারদের কাছ থেকে ফেসবুকের কাছে প্রপারলি যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য এখন দেখবেন মোবাইল ডিভাইসে আপনি যদি কোনো লিংকে ক্লিক করেন, ওই লিংকটা গুগল ক্রোম দিয়ে এখন আর ওপেন হয় না। আপনারা কি দেখছেন? ওইটা ফেসবুক অ্যাপের মধ্যেই ওপেন হয়। কিন্তু আগে কিন্তু এটা হইতো না। আগে আপনি ওপেন করতে চাইলে গুগল ক্রোম দিয়ে ওপেন হইতো, বা মোবাইলে যে ব্রাউজার আছে সেটা দিয়ে ওপেন হইতো, কিন্তু এখন কিন্তু সেটা হয় না। আমার কথা বুঝতে পারছেন? সো এখন কিন্তু ফেসবুকের ভেতরেই হয়। সো এই জন্য এই মাতব্বরিটা এখন ফেসবুক নিজেই করে, গুগল ক্রোমের কাছে দেয় না। কিন্তু ডেস্কটপে, কম্পিউটারে কিন্তু এখনো গুগল ক্রোম দিয়েই ওপেন হয়। ঠিক আছে? সো এই জন্য আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং থাকতে হবে। এখন আমরা অনেক কিছু বুঝলাম, এখন আমরা আসি ওয়েবসাইটের ভেতরে আমরা কি কি কাজ করতে পারি। ঠিক আছে? ওয়েবসাইটে গেলাম, নেক্সটে গেলাম, বলেন। 10-15 হাজার টাকা এককালীন একটা চার্জ চাই, আর মাসে মাসে মেবি 2-4 হাজার টাকা একটা চার্জ চাই। এই আচ্ছা, এবার দেখেন আমি কোথায় আসছি, আবার যাই। ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। ঠিক আছে? সোর্স কি দিব? ওয়েবসাইট। নেক্সট, এখানে কি আছে? আমার পেজের নাম আজিজি প্রপার্টিজ, আইটি বাড়ি, আইটি হসপিটাল। এটা মূলত পেজের নাম না, এটা হচ্ছে পিক্সেলের নাম। আমাদের পিক্সেল বানাইতে হবে। ভালো কথা, পিক্সেল কোথা থেকে বানাবো? পিক্সেল কোথা থেকে বানাবো? বিজনেস ম্যানেজার থেকে, বিজনেস পোর্টফোলিও থেকে। কারণ যাবতীয় টুলস বানানোর কাজ কে করে? বিজনেস পোর্টফোলিও। সো বিজনেস পোর্টফোলিওতে কিভাবে যায়? business.facebook.com/settings, অথবা এখানে গিয়ে এই সেটিং আইকনে ক্লিক করলেও হয়। এখানে ক্লিক করলেও বিজনেস পোর্টফোলিওতে চলে যায়। সো আমি চলে যাচ্ছি, আসছি আমরা বিজনেস পোর্টফোলিওতে। নিচের দিকে যাই, অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট বানানো দেখছিলাম, মনে আছে? ওকে, নিচের দিকে যাই। এখানে কিন্তু একটা আমার অ্যাড অ্যাকাউন্ট না, শুধু এই একটা আমার। এই বাকি 3টা পাবলিকেরটা ইউজ করতেছি, পাবলিকের কাছ থেকে কিনে ওরা অ্যাক্সেস দিয়ে দিছে, তাই এখানে দেখাচ্ছে। হ্যাঁ, নিচের দিকে যাই, দেখেন এখানে ডাটা সোর্স লেখা আছে, দেখছেন? ডাটা সোর্সে ক্লিক করি, ডাটা সেট অ্যান্ড পিক্সেল, দেখছেন? দেখা যায়? ডাটা সেট অ্যান্ড পিক্সেলে ক্লিক করি, আমার যে পিক্সেলগুলো আছে এখানে সেগুলোর নাম দেখতে পাবেন, লোড হচ্ছে। এই যে দেখেন, এই পিক্সেলগুলো এই মুহূর্তে আমাদের আছে। সো আমি আর নতুন করে পিক্সেল বানাচ্ছি না। একটা পিক্সেল বানানোর জন্য এখানে প্লাস অ্যাড, এখানে ক্লিক করবেন, এখানে ক্রিয়েট নিউ পিক্সেল আসবে। পিক্সেলের নামটাম দিবেন, এখানে একটা পিক্সেলের নাম দিবেন, বাস, আর কিছু লাগবে না। ক্রিয়েট বাটনে ক্লিক করলে পিক্সেলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে,
পিক্সেলটা ক্রিয়েট করার পর এই পিক্সেলটা ইভেন্টস ম্যানেজার থেকে বিভিন্ন ডেটা নিয়ে যিনি ওয়েব ডেভেলপার তিনি আপনার ওয়েবসাইটের সাথে এটাকে কানেক্ট করে দিবেন। ওকে, আমি আবার অডিয়েন্সে ফেরত আসলাম। বুঝতেছেন সবাই? 2 ঘন্টার ক্লাস, মোটামুটি অনেক কিছু শেখানো যায় এক ক্লাসে। সো আবার আপনারা বেশি গোলায় ফেলেন না কিন্তু। ওকে, আমরা এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করছি, কাস্টম অডিয়েন্সে ক্লিক করছি। ওকে, ওয়েবসাইট সিলেক্ট করছি, নেক্সটে ক্লিক করছি। এবার আমাদের যে পিক্সেলটা থাকবে সেই পিক্সেলটাকে এখানে দেখাইতে হবে। মনে করেন আমি আইটি বাড়ির পিক্সেল বা আইটি হোস্ট বিডির পিক্সেল থেকে ডেটা চাই, দিলাম। এবার ইভেন্টে দেখেন তো কি কি আছে। অল ওয়েবসাইট ভিজিটর, এইটা যদি দেই এবং এখানে যদি একটা টাইম দেই, মনে করেন 30 দিন, এবং অডিয়েন্সের যদি একটা নাম দেই, যেমন মাই আইটি হোস্ট বিডি অল আর এর মাসি ওয়েবসাইট ভিজিটর দিয়ে এখন যদি আমি একটা ক্রিয়েট করি তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, যারা গত 30 দিনের মধ্যে আমার ওয়েবসাইটে জাস্ট ঢুকছে, কিছু করুক বা না করুক কিছু যায় আসে না, ঢুকলেই হবে। কথা বুঝতে পারছেন সবাই? ওই পাশে মেবি ক্যামেরার ক্লাস নিতেছে, আপনারা এই দিকে ফোকাস করেন। যারা গত 30 দিনের মধ্যে আমাদের ওয়েবসাইটে ঢুকছে তারা সবাই, সে কিনতেও পারে নাও কিনতে পারে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি আছে? পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, মানে কি যারা নির্দিষ্ট কোনো পেজে ঢুকছে। একটু আগে বললাম ওয়েবসাইটে ঢুকছে, যে কোনো পেজে ঢুকলেই কিন্তু সে কাউন্ট হবে, হবে না? এইবার কি, এবার যে কোনো পেজ, নির্দিষ্ট পেজ। কোন পেজ? এই যে দেখেন এখানে দেয়া আছে ইউআরএল কন্টেইন। ইউআরএল কন্টেইন, এখানে আমি লিংকটা দিয়ে দিব। মনে করেন কোন পেজ, মনে করেন ঘরের বাজারে আমি আসি, ধর এই মধুর পেজে যারা যারা ঢুকছে, এটা আমি ক্লিক করি, কপি করি, লিংকটা কপি করতেছি। কি কপি করতেছি? লিংক। এই লিংকটা এখানে দিয়ে দিই, দিলাম। আমি চাইলে আরো লিংক দিতে পারি, মনে করেন 2-3টা প্রোডাক্টের লিংক এখানে দিলাম। দিয়ে আমি যদি অডিয়েন্সটা ক্রিয়েট করি তাহলে কি হবে বলেন তো? এই পেজগুলোতে যারা ভিজিট করছে অনলি তারা, অন্য কেউ না। বুঝতে পারছেন? এবং কতদিন, এখানে দিন দেওয়ার অপশন আছে। হ্যাঁ, 30 দিন। আমি যদি 60 দিন দিই তাহলে 60 দিন, যে কয়দিন দিব ওই কয়দিন। ক্লিয়ার? 3 নাম্বার, ভিজিটর বাই টাইম স্পেন্ট, মানে সে এখানে 25% দ্বারা কি বুঝাইছে আমি নিজেও শিওর না। এখানে সেকেন্ড থাকা উচিত ছিল, যে কত সেকেন্ড ধরে সে ভিজিট করছে। যাক, এটা আমরা স্কিপ করি, কারণ সব অপশন প্রয়োজন হয় না। আমি নিজেও সব অপশন জানি না অনেস্টলি, কারণ আমার যেটা কাজ করার দরকার লাগে আমি মোস্ট অফ দ্য থিং ওইটাই জানি। এটা আপনি চ্যাটজিপিটি জিজ্ঞেস করলে বলে দেবে পার্সেন্টেজ দ্বারা কি বোঝায়, যে সে কত পার্সেন্ট টাইম এখানে করছে, কিন্তু কত পার্সেন্ট টাইম সেটা কিসের সাপেক্ষে সেটা আমাকে জানতে হবে। তো যাই হোক, এরপরে দেখেন ফ্রম ইউর ইভেন্টস, মানে কি আপনার ইভেন্টস গুলো, আপনি যে সকল ইভেন্টস এখানে ঘটছে সেই ইভেন্টস গুলো, যেমন আমার ওয়েবসাইটে পেজ ভিউ আগে হয়েছে এই পিক্সেলে, ভিউ কন্টেন্ট হয়েছে, ইনিশিয়াল চেক আউট হয়েছে, অ্যাড টু কার্ট হয়েছে, এগুলা আমার ওয়েবসাইটে তো পিক্সেল সেটআপ করা আছে নাকি? পিক্সেল সেটআপ করা আছে না? সেই পিক্সেল থেকে ডেটাগুলো আসছে না? এখন মনে করেন আমি যদি এখানে অ্যাড টু কার্ট দেই, অ্যাড টু কার্ট, যারা অ্যাড টু কার্ট করছে গত 30 দিনে, এইখানে দেখেন রিফাইন বাই। আমি যদি নরমালি এইটা ক্রিয়েট করি তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, বাকিরা ভালো করে শুনেন, যারা গত 30 দিনের মধ্যে আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে তারা সবাই। ক্লিয়ার? কোনো প্রোডাক্ট নির্দিষ্ট করা আছে? আমি যদি এবার নির্দিষ্ট প্রোডাক্ট দিতে চাই, দেখেন এখানে রিফাইন বাই লেখা আছে, দেখছেন? রিফাইন বাই, এখানে আমি ইউআরএল দিয়ে দেই, ইউআরএল প্যারামিটার, ইউআরএল, এবার কোন প্রোডাক্ট সেই প্রোডাক্টের লিংক দেই। মনে করেন এই যে ব্ল্যাক সিড হানি, কালো জিরা ফুলের মতো, এইটার লিংক যদি আমি কপি করি, কপি করে যদি আমি দিয়ে দেই এখানে,
এবার কি হইলো বলেন তো, যারা গত 30 দিনের মধ্যে অনলি এই প্রোডাক্টটা ব্ল্যাক সিড হানি 1 কেজি অর্ডার মানে অ্যাড টু কার্ট করছে, অর্ডার করুক বা না করুক কিছু যায় আসে না, অ্যাড টু কার্ট করছে, তারা সবাই কাউন্ট হবে। আমার কথা বুঝতে পারছেন? এইবার নিচে দেখেন একটা মজার অপশন আছে, এক্সক্লুড পিপল আছে না? আমি যদি এইটা দেই, এইবার ঠিক আইটি হোস্ট বিডি একই সোর্স, এখানে আমি আবার দিলাম, এখানে অ্যাড টু কার্ট ক্লিক করলাম, ভালো করে খেয়াল করেন, এখানে ইভেন্ট দিলাম অ্যাড টু কার্ট, এটাও 30 দিন, রিফাইন বাই সরি অ্যাড টু কার্ট, এখানে আমি পারচেজ দিলাম, এটাও 30 দিন দিলাম, রিফাইন বাই ইউআরএল, এখানে সেই প্রোডাক্টের লিংক দিলাম। এবার দেখেন তো আমি কাজটা কি করলাম। প্রথমে এই ব্ল্যাক সিড হানি কালো জিরার মধু যারা গত 30 দিনে অ্যাড টু কার্ট করছে তারা সবাই ওকে। এদের থেকে কি হইলো, বাদ গেল, মাইনাস হইলো কারা, যারা গত 30 দিনে কালো জিরার মধু পারচেজ করছে। কি করছে? তার মানে এবার কারা বাকি রইলো বলেন তো? যারা কিনে নাই, যারা অ্যাড টু কার্ট করছে, অর্থাৎ যারা প্রচুর আগ্রহী কিন্তু না কিনে চলে গেছে। কথা বুঝতে পারছেন? এরা বাকি রইলো। এবার এদের একটা অডিয়েন্স বানায় আমি যদি অ্যাডটা বানাই যে ভাই আমি জানি আপনি গত 30 দিনের মধ্যে আমাদের ওয়েবসাইটে গেছিলেন, কালো জিরার মধু অর্ডার করতে চাইছিলেন, কিন্তু কোনো একটা কারণে আপনি আর অর্ডারটা না করে চলে আসছেন, তো আপনার সম্মানে যদি আপনি অর্ডারটা আজকে করেন ফ্রি হোম ডেলিভারি পাবেন। এদের দিয়ে যদি এবার একটা অ্যাড চালাই, এবার সেল হওয়ার চান্স আছে? অল্প টাকায় সেল ভালো আসার চান্স আছে না? কারণ আমি কার কাছে অ্যাড দেখাইতেছি, যে কিনতে গিয়া শেষ পর্যায়ে ফিরে আসছে, কিনে নেই, সে ডেফিনেটলি অনেক আগ্রহী, তার কাছে সেলটা হয়ে যাওয়ার চান্স আছে। একটু ডিসকাউন্ট দিলে, একটু পুশ করলেই সেল হতে পারে। বুঝতে পারছেন? এই কাজ কিন্তু ফেসবুক ছাড়া আপনি টেলিভিশন মার্কেটিং এ করতে পারবেন না। ফেসবুকে পারবেন, টিকটকে পারবেন, এই প্ল্যাটফর্মগুলোতে পারবেন, অন্যান্য ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে কিন্তু আপনি এইভাবে রিটার্গেটিং করতে পারবেন না। ইন্টারেস্টিং জিনিস না? এরপরে দেখেন আমি নিচের অপশনটা কেটে দেই। এটা কি সবাই বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইট যেখানে এই পিক্সেল বসানো আছে, এই যে আইটি হোস্ট বিডি, এই পিক্সেল যে ওয়েবসাইটে বসানো আছে শুধুমাত্র ওই ওয়েবসাইটে এখানে কাজ করবে, নয়তো কাজ করবে না। যেমন আমি যে ঘরের বাজারের লিংক দিছি, ঘরের বাজারে কি আমার ওয়েবসাইট বসানো আছে পিক্সেল? এটা ঘরের বাজারের লিংক দিলে হবে? হবে না। অডিয়েন্স ভালো ক্রিয়েট হবে না, অডিয়েন্স ভুয়া অডিয়েন্স ক্রিয়েট হবে, ওই অডিয়েন্স দিয়ে কোনো কাজে আসবে না। বুঝতে পারছেন? আমার এই পিক্সেল যেখানে বসানো আছে ওই ওয়েবসাইটের লিংকটাই আমাকে দিতে হবে, অন্য কোনো ওয়েবসাইট দিলে হবে না। ক্লিয়ার? এরপরে দেখেন কি আছে, পারচেজ আছে, ভিউ পারচেজ তো আমরা দেখলাম। পারচেজ দিলে কি হবে, যেই প্রোডাক্টটা পারচেজ হয়েছে ওই প্রোডাক্টটা। তারপরে ভিউ ক্যাটাগরি, কার্ট ফ্লো, এগুলো লাগবে না, হাবিজাবি জিনিসপত্র এগুলো লাগবে না। আমাদের সবথেকে বেশি লাগবে হচ্ছে পেজ ভিউ, অ্যাড টু কার্ট এবং পারচেজ। পেজ ভিউ মানে কি, কোন একটা পেজ ভিউ হয়েছে সেটা। ওকে, আমরা ওয়েবসাইটের এই বিষয়টা বুঝতে পারলাম। কাস্টমার অডিয়েন্সে আবার ওয়েবসাইটে যাই, আরো কিছু অপশন মনে হয় আছে, ওটা দেখা হয়নি, আমরা দেখি। অল ওয়েবসাইট ভিজিটর, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, না সবগুলোই দেখছি। ওই টাইম স্পেন্ড তো আমি বুঝলামই না ওটা কি। আচ্ছা যাই হোক, এখন আমরা একটা জিনিস দেখি, কোন একটা ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে কিনা, এটা কিন্তু আমরা বাইরে থেকে জানতে পারবো। কিভাবে জানতে পারবো জানেন? পিক্সেল মেটা পিক্সেল হেল্পার নামে একটা গুগল ক্রোমের এক্সটেনশন আছে। আপনারা কি গুগল ক্রোমের কোনো এক্সটেনশন আগে ইউজ করছেন? অনেকেই হয়তো করছেন। আমরা গুগলে সার্চ করব মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন লিখে। কি লিখে সার্চ করব? মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন লিখে যখন আমরা এন্টার দিব, এই যে দেখেন কই গেল, নাম মনে চেঞ্জ করছে। হ্যাঁ নাম চেঞ্জ করছে, মেটা অ্যাডস ডাটা অ্যাডভাইজার এই নাম দিছে। তো আমরা গেলাম, হ্যাঁ এটার নাম চেঞ্জ করছে, মেটা অ্যাডস ডাটা অ্যাডভাইজার। ঠিক আছে, এটা অলরেডি আমার ক্রোমে ইনস্টল করা আছে। দেখেন ওই যে একটা লোগো দেখা যায়, দেখছেন? এটা না থাকলে এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এই যে লোগো দেখা যায়, এটার কাজ হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইটে যান, আপনার নিজের ওয়েবসাইট হতে হবে এমন না, যে কোনো ওয়েবসাইটে গেলে দেখেন এখানে ওয়ান লেখা দেখাচ্ছে, দেখছেন? তার মানে এখানে আমি ক্লিক করলে একটা ইভেন্ট, একটা পিক্সেল এখানে পাওয়া গেছে এবং একটা ইভেন্ট ফায়ার হয়েছে। ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে
আপনার হ্যাঁ আপনার ওয়েবসাইটে আপনি যা করেন প্রতিটা কাজ এক একটা ইভেন্ট। যেমন আমি এখন ঘরের বাজারের পেজটাতে কি কাজ করছি বলেন তো? না না, স্ক্রল তো আছেই, স্ক্রল মেবি এটা কাউন্ট করতেছে না। আমি ঘরের বাজারের পেজটা একবার দেখছি, পেজটা ভিউ করছি, পেজটা একবার লোড দিচ্ছি না? দেখেন এই যে ডান দিকে চলে আসছে মেটা পিক্সেল, আমি যে এই আইকনে ক্লিক করার ফলে আসলো, না করলে আসতো না, আসছে। এবার এখানে ক্লিক করে ওপেন করলে দেখেন একটা পেজ ভিউ করছে, এবং এটাকে ওপেন করেন ও বলে দেবে কি কি পেজ ভিউ করছি। যেমন আমি যদি নিচের দিকে যাই, ইভেন্ট আইডি, ও ওদের এখানে পিক্সেল সেটআপ করা আছে, কিন্তু খুব ভালোভাবে যে আছে অমনও না। আচ্ছা যাই হোক, মনে করেন আমি একটা নিচে যাই, ধরেন আমি এই যে এই সরিষার এটা ভিউ করতে চাই, ক্লিক করলাম। এবার আমি কোনো তেলের এটা ভিউ করছি, এই যে দেখেন এবার ওদের এখানে দুইটা পিক্সেল ফায়ার হয়েছে, একটা পেজ ভিউ আর একটা কি ভিউ আইটেম। মানে কি আমি একটা আইটেম ভিউ করছি, ওখানে যাই, এই যে দেখেন শো ক্যাটাগরি, এইটা কোন ক্যাটাগরির আইটেম, ক্যাটাগরিগুলো দেখাচ্ছে অয়েল এন্ড ঘি, কুকিং অয়েল, দেখছেন? তারপরে কন্টেন্টের আইডি 12, কন্টেন্টের নেম দেশি মুস্টার্ড অয়েল 5 লিটার, দেখেন এই যে দেশি মুস্টার্ড অয়েল 5 লিটার, এই নামও ফেসবুকের কাছে চলে গেছে, আমি কোন নামের কন্টেন্ট দেখতেছি। তারপরে প্রোডাক্ট কন্টেন্ট টাইপ কি, কন্টেন্ট টাইপ কি, আমরা একটা প্রোডাক্ট দেখছি, এটা প্রোডাক্ট না? তারপরে কারেন্সি কি, বাংলাদেশি টাকায় না অন্য দেশি? বাংলাদেশি। নাম্বার অফ আইটেম কয়টা আছে? একটা। এটার দাম কত, ভ্যালু কত? ওই দেখেন দাম কত, 1650। এই যাবতীয় ডিটেলস গুলো ফেসবুকের কাছে চলে গেছে। এরপর আমি যদি বাই নাও তো বা অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখবেন অ্যাড টু কার্ট ফায়ার হবে। আমরা ডান দিকে দেখি, এই যে দেখেন অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। এবং এই যে অ্যাড টু কার্ট দেখতে পাচ্ছেন, অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে না? অ্যাড টু কার্টের ভিতরে কি ফায়ার হয়েছে দেখেন, কি ক্যাটাগরি ফায়ার হয়েছে, এই যে ক্যাটাগরি, কোন কন্টেন্ট আইডি, কন্টেন্টের নাম কি, কত টাকার কন্টেন্ট, এগুলো সব ডাটা অ্যাড টু কার্টের মধ্যে গিয়ে ফেসবুকের কাছে চলে গেছে। বুঝতে পারছেন? তার মানে এই ঘরের বাজারের যাবতীয় ডাটাগুলো ফেসবুকের কাছে প্রপারলি চলে যাচ্ছে। এটা ওয়েব ডেভেলপারের কাজ ভাই। আর আমরা যদি এটা দেখাতে চাই, এইটার উপরে আলাদা 2 মাসের কোর্স করতে হবে, কারণ এটা সার্ভার সাইড ট্র্যাকিং মোটামুটি একটু টেকনিক্যাল টার্ম। এর জন্য আপনাদের ওয়েব ডিজাইনের বেসিক শিখতে হবে, সার্ভার সাইড ট্র্যাকিং রিলেটেড বেসিক অনেক কিছু শিখতে হবে, তো এগুলো শিখে তারপর করতে হবে আর কি। তো যাই হোক, হোয়াটএভার। ওয়েবসাইটের অ্যাড্রেস বলেন। EAW, এরপর FECT, ELI, এরপর TE, হ্যাঁ হ্যাঁ, PAW, প, ও আচ্ছা, মানে ই, বুঝতে পারছি, মানে বিড়াল। প বলে কি কাকে, মানে কুকুরের পায়ের যে থাবা, এই যে আছে পিক্সেল সেটআপ করা আছে, দেখছেন পিক্সেল দেখাচ্ছে না? এই যে এই আইকনে ক্লিক করলে দেখাচ্ছে। আপনাদের কিন্তু যখন আপনারা এটা ইনস্টল করবেন মেটা পিক্সেল হেল্পার, এই যে এইখানে ক্লিক করে কিন্তু, এখানে ক্লিক করে কিন্তু এই যে মেটা পিক্সেল হেল্পার, যেটা মেটা অ্যাডস ডাটা অ্যাডভাইজার, এইখানে এই যে পিন করে নেবেন, পিন করলে এখানে আসবে, নয়তো আসবে না। ক্লিক করলে এই যে আসছে। এবার আপনি কোনো লিংকে ক্লিক করেন, যেমন দেখেন এই যে এই কুকুরের এটাতে যদি আমি ক্লিক করি, না তো আসে না। আচ্ছা, এই যে কোথায় এই মেনু আছে, এখানে ধর ক্যাটালগে ক্লিক করলাম, এই যে একটা ফায়ার হয়েছে, একটা মেটা পিক্সেল ফায়ার হয়েছে, একটা ইভেন্ট পেজ ভিউ ফায়ার হয়েছে, মানে পিক্সেল সেটআপ আছে। আর একটা সাইট দিছে ভাই, এটা আমরা দেখি, FOFPURITY, fofpurity.com, PU না, এটা না, এটা ওয়েবসাইট আপনার ভাই, এটাতে পিক্সেল সেটআপ করা আছে, এই যে দেখেন পিক্সেল দেখাচ্ছে, দেখছেন? আমি যদি কোনো একটা প্রোডাক্টে যাই, এই যে পিক্সেল ফায়ার করছে, 3টা ইভেন্ট ফায়ার করছে। কি কি ইভেন্ট ফায়ার করছে? পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ, 2টা ডাবল পেজ ভিউ ফায়ার করছে। এটা একটা ফায়ার করা উচিত ছিল, ও ডাবল ফায়ার করছে। তো যাই হোক, আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখি অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্টও ফায়ার করছে। এবং ওপেন করলে কি কি ফায়ার করছে দেখেন, কন্টেন্ট কি, প্রোডাক্ট, SKUID, ওকে, কন্টেন্ট নেম 100 সুতি কোড 501, দেখেন কন্টেন্টের নাম এটাই দেয়া আছে, এই যে 100 সুতি কোড 501, দেখছেন?
এরপরে কন্টেন্ট টাইপ প্রোডাক্ট কারেন্সি বিডিটি ভ্যালু 990 টাকা, 990 টাকা অ্যাড টু কার্ট হয়েছে। ওকে, পিক্সেল দেয়া আছে, বুঝতে পারছেন? এবার আমি আপনাদেরকে একটা চোরা পদ্ধতি শেখাই। হ্যাঁ, দেখেন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আইটি হোস্ট বিডিতে আমরা কিন্তু ডোমেইন হোস্টিং সেল করি আইটি হোস্ট বিডি থেকে। হ্যাঁ, এটা আপনাদের কাছে একটা মার্কেটিংও হয়ে যেতেছে। ভবিষ্যতে ডোমেইন হোস্টিং লাগলে আমার সাথে কন্টাক্ট করবেন। হ্যাঁ, ডিসকাউন্ট দিব, চিন্তা করেন না, ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার সাথে কন্টাক্ট করেন। দেখেন এইখানে আমরা ডেমো দুইটা ওয়েবসাইট বানাইছি। ডেমো ভালো করে বোঝেন ভাই, আগে এটা বোঝেন। দেখেন ডেমো দুইটা, একটু আগে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর কথা বললাম না? আচ্ছা, সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে একটা থার্ড পার্টি সার্ভার কিনতে হয়, যেটা step.io থেকে কিনতে হয়। মাসে মিনিমাম $20, মানে প্রায় 2500-3000 টাকা দেয়া লাগে মিনিমাম প্রতি মাসে। তো ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, যেই প্লাগইনে আলাদা সার্ভার ছাড়াই নিজস্ব হোস্টিং থেকেই সার্ভার সাইড ট্র্যাকিং কাজ করে, এবং এটা একটা পেইড প্লাগইন। ওরে বছরে কয়েকশো ডলার দেওয়া লাগে। আমরা কি কাজ করছি, এখন তো এই এর জামানা, আমরা ওই পেইড প্লাগইনের কোডগুলো নিছি। কোড তো আছে তাই না, ক্লডরি দিছি। ক্লডরি দিয়ে বলছি এটা একটা প্লাগইন, ও এই কাজ করে, তুমি ওর কোডের যাবতীয় স্ট্রাকচার ভালো করে বুঝো ও কিভাবে এটা করে। ক্লড খুব রিসার্চ করে, ঠিক আছে আমি বুঝছি। তারপরে আমাদের লারাভেলের সাইটে বলছি এবার এইটা আমাদের সাইটে ঢুকায় দাও, কিভাবে করে ও ঢুকায় দিছে, এবং আল্লাহর রহমতে যে এটা ঠিকঠাক মতো কাজ করে। মানে এখন আমাদের এই যে দেখেন এখানে আমরা লিখে দিছি মাসিক বিল ছাড়াই ফ্রি অটোমেটিক সার্ভার সাইড ট্র্যাকিং, এবং এইটা আমরা ক্লড দিয়ে করতে পারছি, আল্লাহর রহমতে হইছে। এবং দেখেন যে আল্লাহর ইচ্ছা যে কোনো মাসিক বিল ছাড়াই এখন সার্ভার সাইড ট্র্যাকিং করা যায়। যারা পেইড প্লাগইন বানাইছে লাখ লাখ টাকা খরচ করে, তাদের কোড নিয়ে আমরা নিজেরা বুঝা নিজেদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এইভাবে কিন্তু আপনারা ক্লডকে ব্যবহার করে অনেক দারুণ জিনিস করতে পারেন। এবং এই বুদ্ধি আমি গত পরশুদিন সাব্বির ভাইকেও দিছি। মানে আমাদের ফাউন্ডেশনের যে সেক্রেটারি জেনারেল, ওনাদের একটা হজ এজেন্সি আছে হুদ ট্রাভেলস, তো ওইটার জন্য উনি ক্লড দিয়ে ওয়েবসাইট বানাইছে। উনি আবার ইদানিং ক্লড দিয়ে অনেক ওয়েবসাইট বানানো শুরু করছে। আমাদের এই স্কিলের ওয়েবসাইট উনি ওইটা দিয়েই বানাইছে। উনি নিজে বানাইছে স্কিলের পুরো ওয়েবসাইট, ফুল অটোমেশন সহ এভরিথিং ক্লড দিয়া। মানে ওয়েব ডেভেলপারদের বেতন মানে চাকরি যাইতেছে আর কি। তো উনি আমার বললো যে সার্ভার সাইড ট্র্যাকিং করতে চাই। তো পরে আমি এই প্লাগইনের ফাইল দিয়ে বললাম যে ভাই এমনি ক্লডে বলেন, দেখবেন কোনো ভেজাল ছাড়াই ওই সব করে দেবে, আর কিছু করা লাগবে না। তো আমার মনে হয় এতক্ষণ এটা হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আপনারা ক্লড ব্যবহার করে এরকম অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র করতে পারেন, যেটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে, আপনাকে কিছু করাই লাগবে না। ইভেন আমি নিজেও এখন এরকম ক্লড ব্যবহার করে টুকিটাকি ছোটখাটো ওয়েবসাইটের কাজ করে ফেলতেছি। ইভেন আমাদের যে লারাভেল সাইট আছে, এখন লারাভেল সাইটেরও ম্যাক্সিমাম কাজ কাস্টমার যেগুলো চায় আমরা ক্লড ব্যবহার করে কাস্টমারকে করে দিই। যেমন আপনারা যদি ওয়েবসাইট নিতে চান, লারাভেল সাইট এটা কিছুটা হাতে তৈরি করা, কিছুটা ক্লড দিয়ে তৈরি করা। এইটার শেষের দিকের অনেক ফাংশন আমরা ক্লড দিয়ে তৈরি করছি, একদম ক্লড ব্যবহার করে। যেমন দেখেন এটাই যে পিক্সেল ওইভাবে সেটআপ করা ছিল না, এখন যে পিক্সেল কাজ করে, দেখেন এই যে মেটা পিক্সেল দুইটা ইভেন্ট ফায়ার হয়েছে। কি ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে, আরেকটা কই এটা আবার কি আসছে কানেকশন, দাঁড়ান এক মিনিট। ও আচ্ছা, এটা আসছে এই জন্য আমি ইনকগনিটো মোডে যাই। হ্যাঁ, কারণ এইখানে আমার এই সেম পিক্সেল আছে তো ফেসবুকের লগ ইন করা, তো এই জন্য এরকম আসতেছে। আমি ইনকগনিটো মোডে আপনাকে দেখাই। আরে বিপদ, ইনকগনিটো মোডে আবার এইটা নাই। আচ্ছা যাই হোক, এই যে দেখেন ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে পেজ ভিউ। আমি যদি কার্টে ক্লিক করি, এই যে দেখেন ইনিশিয়েট চেকআউট ফায়ার হয়েছে, পেজ ভিউ ফায়ার হয়েছে। আমাদের এখানে সেটআপ করা কার্টে ক্লিক করলে ডাইরেক্ট চেকআউট ফর্ম চলে আসবে। এই যে দেখেন ইনিশিয়েট চেকআউট ফায়ার হয়েছে, পেজ ভিউ ফায়ার হয়েছে। ইনিশিয়েট চেকআউটের আন্ডারে যে আস্তে আস্তে দেখায় কন্টেন্টের আইডি, কন্টেন্টের টাইপ, কন্টেন্টে ক্লিক করলে এই যে কন্টেন্টের কোয়ান্টিটি একটা, আইটেম প্রাইস 299, টাইটেল এফোর্টেক হেডফোন হ্যানত্যান হাবিজাবি এগুলা, তারপরে এই যে কারেন্সি বিডিটি, তারপরে নাম্বার অফ আইটেম একটা, পেজ টাইটেল কি, এই যে পেজ টাইটেল হচ্ছে কাস্টমার চেকআউট ডেমো ই কমার্স, পেজ ইউআরএল, পেজের লিংক হচ্ছে এইটা, তারপরে ভ্যালু 299, এই হচ্ছে আর কি হাবিজাবির বিষয়গুলো। তো এগুলো সব এখান থেকে ফায়ার হইতেছে। তো আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, কথা হচ্ছে যে বর্তমানে এআই এমন ভাবে ডেভেলপ করতেছে যে ভবিষ্যতে আইটি সেক্টরে আপনারা থাকতে পারবেন কিনা এটা হচ্ছে ব্যাপার।
তো আপনারা তো আইটি লোকও না, এটা একদিক দিয়ে ভালো, আপনারা সেলসের লোক, সেলস করাই লাগবে তাই না? এবং এআই আপনাদেরকে অনেক হেল্প করবে সেলসের ব্যাপারে। হ্যাঁ সেলস তো এআই করতেই পারবে। হ্যাঁ, এআই ও সেলস করবে 2 দিন পরে। কিভাবে সেলস করবে আপনারা বলতেছি। বর্তমানে সেলসের যত জব আছে, ম্যাক্সিমাম জবগুলোতে আপনারা যারা ফিজিক্যালি গিয়ে মার্কেটিং করেন তারা ছাড়া যারা কোম্পানির সেলস পারসন তারা কিভাবে সেলস করে? ওভার দ্য ফোন কলে, যে স্যার আমি অমুক বলতেছি, আপনি অমুক প্রজেক্টের ব্যাপারে আগ্রহ দেখাইছিলেন, ওইটার কি কোনো আপডেট আছে বা এরকম, তারপর কাস্টমারকে পটানোর ট্রাই করে, তারপর সেল করার ট্রাই করে। এটাই তো একটা অনেক বড় সেলসের জব না? এই ফোন 2 দিন পরে এআই করবে, আপনার দরকার নেই তো। ডেফিনেটলি ইমোশন বুঝবে। কে কইছে ইমোশন বুঝবে না? আপনি মনে করেন ইসলামিক ঘরানার লোক, আপনি এর জিজ্ঞেস করে দেখেন কোনটা সঠিক ধর্ম, বা এআই রে মানে এমন কথা জিজ্ঞেস করেন, ও দেখবেন ইসলাম রে হাইলাইট করে আপনার উত্তর দেয়। আপনারা কখনোই যে যখন বুঝবে আপনি মুসলিম, আপনারা হিন্দু ধর্মরে হাইলাইট করে কখনোই উত্তর দেবে না। আবার যে হিন্দু তারা ঠিকই হিন্দু ধর্মরে হাইলাইট করে উত্তর দেয়। খেয়াল করে দেখবেন এরকম। যেমন আমার এরকম অনেকবার ঘটছে যে আমার অমুকে অসুস্থ, আমি ধরেন দিছি, বলতেছে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, এর পাশাপাশি হ্যান এরকম বলতেছে, এরকম রিপ্লাই দিছে আমাকে, সিরিয়াসলি দিছে যে আল্লাহর উপরে ভরসা রাখেন, এই এরকম রিপ্লাই দিছে। তো সে বুঝছে যে আমি মুসলমান, এই কারণে সে এটা আমাকে বলছে। সে যদি বুঝতো আরেকজন হিন্দু, সে তাকে ওইভাবে রিপ্লাই দিত। তো এই তো ইমোশন বোঝা শুরু করছে। আর সেলসের জন্য আপনার খুব বেশি ইমোশন বোঝার দরকার নাই। শুরুতে এই ইমোশন বুঝবে না, দরকার নাই বোঝার। 10 বছর না, 10 মাস, 1 বছর, 2 বছর পরে এই পাক্কা ইমোশনিস্ট হয়ে যাবে। হ্যাঁ, এআই এর নিজের আবেগ নাই, বাট এর বিবেক আছে, লজিক আছে। বিবেকও নাই, লজিক আছে, তাই না? লজিক দিয়ে সেই ইমোশন বুঝবে, 90% ইমোশন বুঝবে, ওইটাই ম্যাক্সিমাম কোম্পানির সেলসের কাজ হয়ে যাবে। তবে এআই যদি জব রিপ্লেসমেন্ট করে দেয়, তো যারা জব হারাবে তারা তো আর এই সমস্ত জিনিস কিনবে না, এরা ক্ষেত খামারি করা শুরু করবে। ডেফিনেটলি তখন ক্ষেত খামারি করাও টাফ হয়ে যাবে, তখন ওইটাও টাফ হবে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই জিনিস খালি আমরাই বুঝতেছি, ওয়ালটন, প্রাণ, আরএফএল এই গ্রুপগুলো বুঝতেছে না, তারা বুঝতেছে না, তারাও দেখবেন কৃষিকাজে নেমে যাবে। তখন কি করবেন? কারণ তাদের কোম্পানিতে সব কাজ মেশিন করতেছে, মানুষের দরকার নাই, সব অটোমেটিক হইতেছে, রোবটে সব বানাইতেছে। রোবটের সাথে যদি এআই যুক্ত হয়ে যায়, তাহলে রোবট কি করতে পারবে? মেশিন অ্যাক্সেসরিজ নিজে সেটআপ করতে পারবে, মানুষের দরকার নেই তো। একটা কোম্পানিতে 10,000 মানুষ ছিল, সেটা 20 জন মানুষ দিয়ে কাজ হয়ে যাবে, বাকি সব রোবট। তখন তারা কি করবে? সবকিছু অটোমেটিক হয়ে গেছে, এখন তারা নিজেরা ক্ষেত খামার করা শুরু করবে। 2 দিন পরে দেখবেন মানুষের পরিবর্তে রোবট খেতে গিয়ে ধান লাগাইতেছে। আচ্ছা, এই সমস্যার সমাধান অলরেডি ভাবা হয়ে গেছে। আপনারা এগুলো খোঁজ খবর রাখেন কিনা জানি না, যে না শুনেন, ইলন মাস্ক বা বিল গেটস বড় বড় লোকেরা অলরেডি প্রপোজ করছে যে একটা সময় যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় পৃথিবীতে আল্লাহর ইচ্ছায়, তখন আমরা করবোটা কি? মানুষ তো আন্দোলন করবে গভর্নমেন্টের বিরুদ্ধে। মানুষ তো এর ডাটা সেন্টার গিয়ে পড়ায় দিবে, আন্দোলন করে দিবে না? সবার চাকরি চলে গেলে এই জন্য গভর্নমেন্ট একটা কমন স্যালারি দিবে সাধারণ জনগণকে, যেন পাবলিক ওই স্যালারিতে খেয়ে পরে বাইচা থাকে, যেন আন্দোলন না করে। এই প্ল্যানও হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা হবে, কিছু করার নাই। যদি এইভাবে চলে দুনিয়া, আল্লাহ জানে, নাও হইতে পারে।